চেষ্টা করবেন। তাহলেই বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাসের দুটো পিলার হচ্ছে, প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, যেটা 10 এপ্রিল 1971 সালে জারি হয়, এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব সেটা দেখব 11 এপ্রিল 1972। আমরা বর্তমানে যে সংবিধানটা দেখি, বা যে সংবিধান যদিও 17 বার পরিবর্তন হয়েছে, বা সংবিধান নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, এখন যে সংবিধানটা, অর্থাৎ একটা স্বাধীন দেশের যে সংবিধান, সেটা গঠনের জন্য যে কমিটি গঠন করা হয় সেটা হচ্ছে 11 এপ্রিল 1972। তাহলে 11 এপ্রিল 1972-এর আগে যে দুটো সংবিধান, সে দুটো সংবিধান ছিল অস্থায়ী এবং অন্তর্বর্তীকালীন সংবিধান। তো একটা স্থায়ী সংবিধান গঠনের আলোকে যে কমিটি গঠিত হয় সেটি ছিল 34 সদস্য বিশিষ্ট কমিটি। পরীক্ষার জন্য এই ডিজিটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন হতে পারে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্ন হতে পারে যে এই যে সংবিধান প্রণয়ন কমিটি, এই কমিটি কত তারিখে গঠিত হয়? 11 এপ্রিল 1972 সালে। আচ্ছা, সংবিধান রচনা কমিটি নিয়ে বিগত সালে প্রশ্নে যে তথ্যগুলো বা যে ফ্যাক্ট গুলো বারবার আসার প্রবণতা আছে, যেমন হচ্ছে সংবিধান রচনা কমিটির প্রধানকে, ঠিক আছে, সংবিধান রচনা কমিটির প্রধানকে, তাহলে সংবিধান রচনা কমিটির প্রধান হচ্ছে ডক্টর কামাল হোসেন। উনি ওনার সংবিধান রচনার প্রেক্ষাপটে উনি কমিটির প্রধান ছিলেন, তবে উনি ফ্যাক্ট ছিল, উনি আইনমন্ত্রী ছিলেন, ওই সরকারের আইনমন্ত্রী ছিলেন। অর্থাৎ আইনমন্ত্রী হচ্ছে, তৎকালীন আইনমন্ত্রী ছিলেন সংবিধান রচনা কমিটির প্রধান। প্রশ্ন আসে সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে, বেগম রাজিয়া বানু। আচ্ছা, আর একমাত্র বিরোধী দলীয় সদস্যকে সুরঞ্জিত সেনগুপ্ত। অর্থাৎ সংবিধানের সাথে সম্পর্কিত এই তিনজন ব্যক্তির নাম খুবই ইম্পর্টেন্ট। আর একটা ডিজিটটা হচ্ছে 34 সদস্য বিশিষ্ট কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, তিনি তৎকালীন আইনমন্ত্রী ছিলেন, এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু, এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তবে সুরঞ্জিত সেনগুপ্ত নিয়ে আরেকটা বিষয় জানতে হবে, যে উনি 1972 সালে 16 ডিসেম্বর যে সংবিধানটা কার্যকর হয় বা প্রবর্তিত হয়, সেখানে উনি স্বাক্ষর করেননি। তো প্রশ্নটা এভাবেও আসতে পারে যে একমাত্র বিরোধী দলীয় সদস্য যিনি সংবিধানে স্বাক্ষর করেননি, উনি হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, এরপরে আমরা যেটা দেখি সংবিধান প্রণয়নের গুরুত্বপূর্ণ তারিখ। এই 4টা তারিখকে আপনারা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন। দেখেন, তিনজন ব্যক্তির নাম বলছি, তিনজন ব্যক্তির নাম পড়বেন। এই 4টা তারিখ খুব ভালো করে যাবেন। প্রশ্ন আসতে পারে সংবিধান কত তারিখে উত্থাপিত হয়? সোজা কথা, 12 অক্টোবর 1972। কে উত্থাপন করেন, বা কে সংবিধান উত্থাপন করেন? ডক্টর কামাল হোসেন। কত তারিখে করেন? 12 অক্টোবর। দেখেন, অক্টোবরের পরে নভেম্বর, নভেম্বর পরে ডিসেম্বর, এই 3 মাস ধরেই মূল তারিখগুলো রয়েছে। এরপর গৃহীত হয়, অর্থাৎ মানে আমরা একটা খসড়া সংবিধান যখন সংবিধান রচনা কমিটি প্রণয়ন করলো এবং সেটা সংসদকে দিল, তখন তো আর সংসদ ছিল না, গণপরিষদ ছিল। তখন গণপরিষদ এটা গ্রহণ করলো কবে? 4 এপ্রিল 1972। এই 4 এপ্রিলকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। কি হিসেবে পালন করি? সংবিধান দিবস হিসেবে পালন করি। প্রশ্ন আসতে পারে সংবিধান দিবস কবে? 4 নভেম্বর 1972 সালে। আচ্ছা, এটা খুব একটা আসে না, সংবিধান কত তারিখে স্বাক্ষর হয়। তারপর আপনারা দেখে যাবেন সবচেয়ে বেশি আসে হচ্ছে উত্থাপিত হয় কবে, গৃহীত হয় কবে, এবং কার্যকর হয় কবে। কার্যকর নিয়ে একটা প্রশ্ন আসে, অনেক বইতে লেখা আছে, দেখেন প্রবর্তিত হয়। তবে প্রবর্তিত হওয়া আর কার্যকর হওয়া একই মিন করে। তাহলে যদি প্রশ্ন আসে সংবিধান কত তারিখে প্রবর্তিত হয়, সেটার অ্যান্সার হবে 16 ডিসেম্বর। যদি প্রশ্ন আসে সংবিধান কত তারিখে কার্যকর হয়, সেটারও আহ ব্যাখ্যা হবে 16 ডিসেম্বর। তাহলে সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে 12 অক্টোবর, যেদিন সংবিধানটা আমরা কি করি? উত্থাপন করি। কে উত্থাপন করে? সংবিধান রচনা কমিটি। কোথায় উত্থাপন করে? গণপরিষদে। কে উত্থাপন করে? ডক্টর কামাল হোসেন, যিনি তৎকালীন আইনমন্ত্রী ছিলেন এবং একই সাথে সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন। গণপরিষদ সেটা গ্রহণ করে 4 নভেম্বর। দ্যাটস হোয়াই এই 4 নভেম্বরই হচ্ছে সংবিধান দিবস। এই সংবিধান দিবসটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কত তারিখে কার্যকর হয় এবং বা প্রবর্তন হয়। আচ্ছা, এই যে সংবিধানের সাথে কমিটির সাথে সম্পর্কিত ব্যক্তি হচ্ছে তিনজন, যাদেরকে আমার সম্পর্কে জানতে হবে। একজন ডক্টর কামাল হোসেন, ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, এবং বেগম রাজিয়া বানু। এখন যখন সংবিধান প্রণয়নকালে বা যখন গণপরিষদ কার্য মানে ছিল, উম, মানে বর্তমান ছিল যখন গণপরিষদ,
ইন দ্যাট টাইম বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রীয় পদগুলোতে কোন কোন ব্যক্তিরা ছিলেন এগুলো সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। যখন সংবিধান প্রস্তুত হচ্ছিল, দ্যাট মিনস 1972 সালের এই 11 এপ্রিল থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত এই সময়ে রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং হস্তলিখিত সংবিধানের মূল লেখক। এটা প্রশ্ন আসে যে প্রথম যে সংবিধান, এটা কিন্তু হাতে লেখা ছিল, এবং এই হাতে লেখার কাজটা করেন হচ্ছে শিল্পী আব্দুর রউফ। আব্দুর রউফ নামে বিচারপতি আব্দুর রউফ ও আরেকজন ব্যক্তি আছেন, কিন্তু দুজন আলাদা ব্যক্তি, একজন বিচারপতি আব্দুর রউফ, একজন হচ্ছে শিল্পী আব্দুর রউফ। সংবিধানের অঙ্গ সজ্জা করেন, দেখবেন সংবিধানে কিছুটা ডিজাইন করা আছে, সেই ডিজাইনের কাজটা করে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাহলে এখান থেকে আসলে যে জায়গাটা একটু বেশি করে খেয়াল রাখবেন, রাষ্ট্রপতি কে ছিল, হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে ছিলেন, এবং এটাকে এই সংবিধানটা যেটা হস্তলিখিত সেটার অঙ্গসজ্জা বা ডিজাইন করেন কে, শিল্পাচার্য জয়নুল আবেদিন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো এই আলোচনাটা করে ফেললাম যে কমিটি সংক্রান্ত ভাবে। এখন আমরা দেখি এখান থেকে বিগত সালে কি প্রশ্ন আসছে। দেখেন, অনেক প্রশ্ন আসছে, বিশেষ করে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সব জায়গায়। যেমন আমরা একটু আলোচনা করি, সবগুলো কোশ্চেন হয়তো আলোচনা করা সম্ভব হবে না। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল? আপনারা অলরেডি যারা মানে এতক্ষণে ক্লাস করছেন বুঝে গেছেন এটার উত্তর কি হবে, বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ছিল? শিল্পী আব্দুর রউফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালে কোন তারিখে উত্থাপিত? দেখেন, এটা 42তম বিসিএস এর প্রশ্ন, 43তম বিসিএস এর প্রশ্ন, নিচে বারোই আছে অক্টোবর 40তম প্রশ্ন। অর্থাৎ আহ প্রত্যেকটা বিসিএস এই কোনো না কোনো পর্যায়ে কোশ্চেন গুলা আসে। যেমন এখানে দেখেন, তাহলে আমি যদি বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন করা হচ্ছে 12ই নভেম্বর, সরি 12ই অক্টোবর। আচ্ছা, উত্থাপন করা হয় 12ই অক্টোবর আর গৃহীত হয় 4ঠা নভেম্বর। এখন প্রশ্ন হচ্ছে, ওকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত বা কার্যকর, অর্থাৎ যে তারিখে প্রবর্তিত হয় সেই তারিখে ধরে নেওয়া হচ্ছে এটা কার্যকর হচ্ছে, এটা হচ্ছে 16ই ডিসেম্বর 1972 16 সালে। সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিল জন? কত কতজন ছিল? এটা ছিল 34 জন। ঠিক আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা একটু নোট করে রাখেন, আমরা লেকচারের শেষে এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। বাংলাদেশ সংবিধান কত তারিখে কার্যকর হয়? দ্যাট মিন্স 16 তারিখ। কার্যকর হয় আর প্রবর্তিত হয় একই জিনিসকে মিন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস কবে? তবে সংবিধান দিবস কিন্তু সেটা না যে তারিখে সংবিধান কার্যকর হয়। সংবিধান দিবস হচ্ছে সেটা যে তারিখে সংবিধান গৃহীত হয়, অর্থাৎ 4ঠা নভেম্বর। এই জায়গায় অনেকে কনফিউশন করে এবং ভুল করে। ঠিক আছে, বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে? ডক্টর কামাল হোসেন, কারণ উনি আসলে অফিসিয়ালি উত্থাপন করবেন, কারণ উনি ওই কমিটির প্রধান ছিলেন। আবার প্রশ্ন আসছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে কোন তারিখ উত্থাপন করে? একই বিষয়গুলো চলে আসে। আচ্ছা, সবার শেষে যে প্রশ্নটা, বাংলাদেশ সংবিধানের নাম কি? তাহলে আমরা যেটাকে সংবিধান সংবিধান বলি, এটার নাম কিন্তু অ্যাকচুয়ালি সংবিধান না, এটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। ঠিক আছে, ওকে। যে কোনো সংবিধানের বা আমাদের সংবিধানের 4টা বেসিক জিনিস আছে, কিছু একটা প্রস্তাবনা আছে, 11টা ভাগ আছে, 153টা অনুচ্ছেদ আছে, এবং 60টা তফসিল আছে। মানে রিসেন্ট যে কোশ্চেন ট্রেন্ড সেটা হচ্ছে তফসিল থেকে প্রচুর প্রশ্ন আসে, যেমন কোন তফসিলে কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, কোন বিষয়টি কোন তফসিলে আছে। সুতরাং আমাদের আমাদের এক্সিস্টিং যে সংবিধান রয়েছে, সংবিধান প্রস্তাবনা কয়টি, ভাগ কয়টি, অনুচ্ছেদ কয়টি, তফসিল কয়টি, খুব ভালো করে জেনে যাবেন। আচ্ছা, যদি খুব সংক্ষিপ্তভাবে দেখি, বাংলাদেশের যে এক্সিস্টিং যে সংবিধান রয়েছে এর প্রস্তাবনা হচ্ছে একটি, আর ভাগ হচ্ছে 11টি। আচ্ছা, এখন অনেকেরই মনে মনে প্রশ্ন আসতে পারে যে প্রস্তাবনা দিয়ে কি মিন করে। প্রস্তাবনা দিয়ে এটা মিন করে, ধরেন এরকম, যে আপনি আপনার কোনো নিকটাত্মীয়ের বাড়িতে গেলেন,
যাওয়ার পরে আপনি তো বলবেন যে আমি কেন আসছি বা আমার আসার কারণ কি। সেই সেই কারণটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি প্রস্তাবনা। মানে আমরা কেন এই সংবিধানটা আমরা আসলে বানাতে গেলাম, বা কেন এই সংবিধানটা আমাদের প্রয়োজন হলো, বা এই সংবিধানটা বানানোর পেছনে আমাদের যে 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 শক্তিগুলো কাজ করলো, যে ইচ্ছাগুলো বা যে কন্টেন্ট গুলো, যে ফ্যাক্ট গুলো কাজ করলো, সেই ফ্যাক্ট গুলো হচ্ছে প্রস্তাবনা, অর্থাৎ আমাদের উদ্দেশ্য কি। ভাগ হচ্ছে 11টি। এভাবে প্রশ্ন আসে যে সংবিধানের প্রস্তাবনা কয়টি, সংবিধানের ভাগ কয়টি, সংবিধানের অনুচ্ছেদ কয়টি, সংবিধানের তফসিল কয়টি, আর আমাদের যে সংবিধানটা সেটা কয়টা ভাষায় লিখিত হয়েছে। তাহলে আমাদের সংবিধান কয়টা ভাষায় লিখিত হয়েছে? দুটো ভাষায় লিখিত হচ্ছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। যদি ইংরেজিতে কোনো সমস্যা হয় পড়তে, তাহলে বাংলায় যেটা লেখা আছে সেটাকেই ফাইনাল বোর্ডে গ্রহণ করা হয়। আচ্ছা, এরপর এখান থেকে প্রশ্ন আসছে বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ আছে 153টি। বাংলাদেশ সংবিধান কতটি ভাষায় রচিত, তাহলে দুটি ভাষায় রচিত। আর সংবিধানে কয় ভাগ, ভাগ হচ্ছে 11টা। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বাংলাদেশের সংবিধান। সংবিধানের যে প্রস্তাবনা, একটু খেয়াল করেন এখানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। দেখেন আমাদের সংবিধানটার নাম কি। আমাদের সংবিধানটার নাম হচ্ছে এইটা, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটার নাম কিন্তু শুধু সংবিধান না। আর এই প্রস্তাবনা শুরু হয়েছে কি দিয়া, একটা কথা দিয়া। কথাটার নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম, যেটাকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এবং এখনকার যে সংবিধান সেখানে আল্লাহর নামে দেওয়া আছে এবং সৃষ্টিকর্তার নামও দেওয়া আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু আমাদের প্রস্তাবনা। এখন এখান থেকে প্রশ্ন আসে। আর প্রশ্ন আসে কি, আমাদের প্রস্তাবনার মূল বিষয় কি ছিল। এখানে দেখেন যে আমরা বাংলাদেশের জনগণ 1971 সালে 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া আমাদের যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি, এবং এই প্রতিষ্ঠার পেছনে যে আমাদের যে উদ্দেশ্যটা কাজ করেছে সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ আমরা যে উদ্দেশ্য করেছি। কেন করেছি আমরা মুক্তিযুদ্ধ করেছি? আমাদের যে আহ, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আমাদের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য, এবং সমাজতন্ত্র এবং এইগুলো প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমি পুরো প্রস্তাবনা নিয়ে আলোচনা করব না। প্রশ্ন দেখেন, যে প্রশ্ন হচ্ছে আহ আচ্ছা, সংবিধানে নিয়ে যা, এই দুটো পয়েন্টকে একটু মনে রাখবেন। প্রথমে যে ছবিটা, এটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা পুরোটা। আর সংবিধানের প্রস্তাবনার এই জায়গাটা মনে রাখবেন যেখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম, যেটার অর্থ দাঁড়ায় দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, অথবা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। ঠিক আছে। ওকে, যারা মানে সৃষ্টিকর্তা বলবেন তাদের জন্য সৃষ্টিকর্তা, যারা আল্লাহ বলবেন তাদের জন্য আল্লাহ। এখন আমাদের সংবিধান যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা যদি আমরা পড়ি, দেখি যে প্রস্তাবনায় বলা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ যে চেতনা নিয়ে করেছি, সেই চেতনাটাই হচ্ছে আমাদের সংবিধানের কি মূল বিষয়। এই চেতনাটাই আমরা যখন আমাদের সংবিধানের 8 অনুচ্ছেদে দেখি, সেই চেতনাতে চারটি। একটা হচ্ছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, তারপর হচ্ছে সমাজতন্ত্র, ঠিক আছে, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই চারটা বিষয় চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এটা পাবলিক সার্ভিস কমিশনের সহকারী পরিচালক 2004-এ আসা, যে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপরে বা শুরুতে কি লেখা আছে। যদি আমি আরবিতে বলি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আর বাংলা লেখা আছে পরম করুণাময় আল্লাহর নামে বা পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম। ওকে। আচ্ছা, এরপরে আহ, যেটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ শুরু। প্রস্তাবনা কিন্তু কোনো অনুচ্ছেদ না, প্রস্তাবনা প্রস্তাবনাই। প্রথম অনুচ্ছেদ হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ আমরা কি, আমরা হচ্ছে প্রজাতন্ত্র। ঠিক আছে। আচ্ছা, আহ, আহ, প্রজাতন্ত্র। এখন বাংলাদেশ কেমন হবে, মানে প্রজাতন্ত্র বলতে প্রজাতন্ত্র সিস্টেমটা কেমন হবে। বাংলাদেশ হবে একটি একক, অর্থাৎ এটা কিন্তু প্রাদেশিক সরকার না, বা ফেডারেল সরকারও হবে না। একক, স্বাধীন, আহ, সার্বভৌম প্রজাতন্ত্র হবে, এবং যা নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন যদি বলি বাংলাদেশের নাম কি, বাংলাদেশের নাম কিন্তু বাংলাদেশ না। বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ এটা নিকনেম হতে পারে, তবে এর ফুল নেম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যাকে আমরা ইংরেজিতে বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখেন, পিপল রিপাবলিক না, পিপলস রিপাবলিক। একটা
ঊর্ধ্বকমা এবং এস আছে। তবে বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং ইংরেজিতে হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? তাহলে অলরেডি জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র নাকি গণতন্ত্র? বাংলাদেশ একটি প্রজাতন্ত্র না, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র। এটার সাথে মিলাবেন না, এটার সাথে মিলাবেন, এটা জাস্ট মানে এটার হেডিংটা যে বাংলাদেশের কেমন প্রজাতন্ত্র হবে। এই প্রজাতন্ত্রের ভিতরেও প্রজাতন্ত্র আছে, গণপ্রজাতন্ত্রের ভিতরেও প্রজাতন্ত্র আছে। তাহলে বাংলাদেশের সাংবিধানিক পার্টের ইংরেজি পার্ট কি? সাংবিধানিক নামের ইংরেজি পার্ট কি? অর্থাৎ বাংলাদেশকে সংবিধানে যে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই সংবিধানে বাংলাদেশকে ইংরেজিতে কি নামে ডাকে? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যেমন সংবিধানে এই দুটো ক্লিয়ার আমি করে দিচ্ছি যে প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি। প্রজাতন্ত্র বলতে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা বুঝি যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের যে প্রধান থাকেন, যেমন বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপতি। তাহলে যে দেশের রাষ্ট্রপতি সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত হয় সেটাকে আমরা বলি প্রজাতন্ত্র। উদাহরণ হচ্ছে তাইওয়ান। আর যে দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান সরাসরি বা যেমন আপনি যদি যুক্তরাজ্যের কথা চিন্তা করেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে রানী আর সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে রানী কি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয় না? তাহলে যুক্তরাজ্য একটি গণপ্রজাতন্ত্র। তাহলে তেমনি বাংলাদেশও একটি গণপ্রজাতন্ত্র, কারণ বাংলাদেশের রাষ্ট্র যে প্রধান উনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। এখন আপনারা বলতে পারেন যে রাষ্ট্রপতি নির্বাচনে তো তফসিল হয়, নির্বাচন কমিশন সে তফসিল ঘোষণা করে। এখন প্রশ্ন হচ্ছে যে ভোটার কারা? ভোটার হচ্ছে সংসদ সদস্যরা। তাহলে জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হন না, পরোক্ষভাবে নির্বাচিত হন। কিভাবে নির্বাচিত হন? পরোক্ষভাবে, অর্থাৎ জনগণের প্রতিনিধি এসে তারা রাষ্ট্রপতি নির্বাচন করে। এরপরে আসেন, বলা হচ্ছে রাষ্ট্রভাষা, অর্থাৎ বাংলাদেশের যে ভাষা, বাংলাদেশের মানুষের যে ভাষা বা রাষ্ট্রের যে ভাষা সেটা কেমন হবে। তাহলে রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এটা নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হবে এটা কোন অনুচ্ছেদে আছে। ঠিক আছে, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এটা যতটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে এটা কততম অনুচ্ছেদে আছে। তাহলে এটা তৃতীয় অনুচ্ছেদে আছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন ভাগে? তাহলে ভাগটা হচ্ছে প্রথম ভাগ। ঠিক আছে, তাহলে প্রথম ভাগটা ইম্পর্টেন্ট এবং অনুচ্ছেদটা ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা যে বাংলা, এটা প্রথম ভাগে তৃতীয় অনুচ্ছেদে বলা আছে। এখানে কোন ভাগে? তাহলে হচ্ছে প্রথম ভাগে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কতটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? তৃতীয় অনুচ্ছেদে বলা আছে। বাংলাদেশের সংবিধানের ভাষা বিনিয়োগ বিষয়ক অনুচ্ছেদ নিম্নরূপ, মানে অপশন দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদ। প্রথম ভাগের অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3। আচ্ছা, এরপরে আমরা দেখি অনুচ্ছেদ 4। 4-এ বলা আছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। দেখেন, আমরা কিন্তু 153টা অনুচ্ছেদের 153টাই পড়বো না। কোনটা পড়বো আর কোনটা পড়বো না এটার জন্য আসলে ক্লাসটা, না হলে আপনাদের বাসায় সবারই সংবিধানের বই আছে, আপনারা সবাই বাসায় বসে পড়তে পারেন। কিন্তু কোনগুলোকে আমি বাদ দিব, কোনগুলোকে আমি রেখে দিব, সেটা জানার জন্য আসলে আজকের ক্লাস। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় জাতীয় পতাকা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে, সেটা হচ্ছে অনুচ্ছেদ 4-এ। এখন এখান থেকে দেখেন প্রশ্ন আসছে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদ বলা আছে? এটা 4-এ। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, যেহেতু জাতীয় সঙ্গীত সম্পর্কে বলা আছে, সেটা অনুচ্ছেদ 4-এ। তাহলে অনুচ্ছেদ 1 সেটা প্রজাতন্ত্র সম্পর্কে বলা হচ্ছে। অনুচ্ছেদ 3 সেখানে ভাষা সম্পর্কে বলা হচ্ছে। অনুচ্ছেদ 4 যেখানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক নিয়ে বলা বলা আছে। তাহলে 1, 3, 4 ডেফিনেটলি ইম্পর্টেন্ট, আরো সামনে আসবে। 5-এ আসেন। তাহলে আমরা কাকে বিবেচনা নিলাম? 1-কে বিবেচনা নিলাম, 3-কে বিবেচনা নিলাম, 4-কে বিবেচনা নিলাম, 5 কি? রাজধানী। আচ্ছা, তাহলে দেখেন এই পর্যন্ত ঢাকা কতবার রাজধানী হয়েছে। যদি বলি 1610 সালে প্রথম রাজধানী হয়েছে, এরপরে 1660 সালে দ্বিতীয়বার রাজধানী হয়েছে, তারপরে 1905 সালে তৃতীয়বার রাজধানী হয়েছে, 1947 সালে চতুর্থবার রাজধানী হয়েছে, এবং 1971 সালে সে 5বারের মতো রাজধানী হয়েছে। সুতরাং ওইভাবে মনে রাখতে পারেন যে অনুচ্ছেদ 5-এ রাজধানী সম্পর্কে বলা আছে।
এরপরে এখন এখানে দেখেন গণযোগাযোগ অধিদপ্তরে এই প্রশ্নটা আসছে, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজধানী সম্পর্কে বলা আছে। তাহলে ভেরি ইজি, তাহলে এটা যে কোনো ফরম্যাটে আসতে পারে, জাস্ট আপনি মনে রাখবেন যে সংবিধানের 5 অনুচ্ছেদে বলা আছে। সংবিধানের 6 অনুচ্ছেদে কি বলা আছে? সংবিধানের 6 অনুচ্ছেদে বলা আছে, এটা নিয়ে কিন্তু এই যে জুলাই ঘোষণা, সেখানে কিন্তু এখানে বাঙালিকে এটাকে স্কিপ করা হয়েছে। যাই হোক, এই যে জুলাই ঘোষণার বিষয়টা আপনারা আপনারা যখন সাম্প্রতিক পড়বেন সেটা দেখে নেবেন। যেমন 6 অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কে বলা আছে, এই 6-এর 2-তে কি বলা আছে? বাংলাদেশের মানুষ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে আমরা বাংলাদেশে। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, সুতরাং আমরা বাঙালি। আর যেহেতু আমরা বাংলাদেশে বিলং করি বা বাংলাদেশে বসবাস করি, সুতরাং আমরা বাংলাদেশি। যেমন ভারতের অনেক নাগরিক আছে যারা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা কি বাংলাদেশি? তারা বাংলাদেশি না, তারা হচ্ছেন বাঙালি। এখান থেকেই প্রশ্ন আসে, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত? অর্থাৎ আমরা জাতি হিসেবে বাঙালি। বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? বাংলাদেশের নাগরিকের পরিচয় হচ্ছে তারা বাংলাদেশী। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবে? এটা প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক সহকারী বিদ্যালয় 2010-এ এই প্রশ্নটা আসা। সুতরাং বাংলাদেশের নাগরিক বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন, এটা বলা হচ্ছে 6, স্পেসিফিক্যালি 6-এর 2। এখন এটা নির্ভর করবে অপশনের উপর। অপশন যদি শুধু অপশন যদি এমন থাকে, এটা কি 3, এটা কি 4, এটা কি 5 নাকি 6, তাহলে ইটস ওকে, ইটস 6। আবার যদি বলে 6-এর 1, 6-এর 2, 6-এর 3, 6-এর 4, তাহলে ডেফিনেটলি এটা একটু কম্পেয়ার করা কঠিন হয়ে যায়, তাহলে উত্তর হবে 6-এর 2। তাহলে আমরা দেখলাম 1, আমরা দেখলাম 3, আমরা দেখলাম 4, আমরা দেখলাম 5, আমরা দেখলাম 6। একই কি দেখলাম আমরা? প্রজাতন্ত্র। অর্থাৎ বাংলাদেশের নাম কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইংরেজিতে বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে। আমরা 3-এ দেখলাম এই বাংলা, এই দেশের ভাষা কেমন হবে? ভাষা ভাষা কোনটা হবে? ভাষা হবে বাংলা। ঠিক আছে। 4-এ কি দেখলাম আমরা? 4-এ দেখলাম আমাদের যে প্রতীক, আমাদের যে জাতীয় সঙ্গীত, আমাদের যে পতাকা, সেটা সম্পর্কে বলা আছে 4-এ। 5-এ কি সম্পর্কে বলা আছে? রাজধানী ঢাকা। যেমন এটা নিয়ে 33তম বিসিএস এর প্রশ্ন আসছে যে বাংলাদেশের রাজধানী কোনটি। ঠিক আছে। তাহলে বাংলাদেশের রাজধানী কোনটি, এই প্রশ্ন এটা মূলত বেসিক জেনারেল থেকে, জিকে থেকে আসে নাই, এটা আসছে সংবিধান থেকে। ওইভাবে ট্রিট করতে হবে। আচ্ছা, এবার অনুচ্ছেদ 7-এ আসি আমরা। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য বলতে কি বুঝি? দেখেন, আপনি যদি আপনার পরিবারের কথা চিন্তা করেন, ইন জেনারেল যে যাই বলুক, আপনার বাবা যেটা বলে সেটাই ঠিক। আবার এটাও বলতে পারি, মানে আপনার, মানে আপনি বিরোধিতা করলেও যতটুকু আপনার বাবার কথার সাথে সেটা প্রাসঙ্গিক, ততটুকুই আপনার বাবা মেনে নেবেন, বা বাকিটা বাদ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা, সংবিধান একটা আইন, আর সংবিধানের বাইরে আমরা যে কোনো আইন প্রণয়ন করতে পারি। এখন কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, এটা কিন্তু সংবিধানের 26 অনুচ্ছেদে বলা আছে। অর্থাৎ মৌলিক অধিকারের সাথে যদি সাংঘর্ষিক হয়, বেসিক্যালি এটা মৌলিক অধিকারের সাথেই সাংঘর্ষিক হয়, বা এখন যতটুকু সাংঘর্ষিক ততটুকু সে বাদ হয়ে যাবে। ঠিক আছে। অর্থাৎ সবার আগে প্রায়োরিটি পাবে কে? সংবিধান। এমন এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকেই প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি, এখান থেকেই প্রশ্ন আসে। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে আমাদের যে এই ক্ষমতায়ন, এই ক্ষমতায়নটা কার ক্ষমতায়ন? জনগণের ক্ষমতায়ন। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখি সংবিধানের মৌলিক বিধানাবলী অযোগ্য। অর্থাৎ সংবিধানের কিছু পার্টিকুলার জায়গা আছে, সেটা আপনি চাইলেও সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে বাদ দিতে পারবেন না, সেখানে 7-এর 'খ' বলা আছে। আর সাথেও এও বলা আছে যে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা সংবিধান এবং রাষ্ট্রের পরিপন্থী, স্বার্থ পরিপন্থী, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহিতার দায়ে আপনি দায়ী হবেন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে রিগুলেশনে কি প্রশ্ন আসছে? আচ্ছা, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? ডেফিনেটলি এটা 7 অনুচ্ছেদে উল্লেখ আছে, কারণ 7 অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। 41তম বিসিএস এর প্রশ্ন আসছে,
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? তাহলে আপনি দেখেন, প্রশ্নটা কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে 7 অধ্যায়ে যে অনুচ্ছেদ 7-এর যে বেসিক আইডিয়া, ওই আইডিয়া থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে অনুচ্ছেদ 7 অনুসারে বাংলাদেশ সংবিধানের মৌলিক কিছু বিধানাবলী আছে যেগুলো সংশোধন বা পরিবর্তনযোগ্য নয়। একটা প্রশ্ন আসছে, অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল, মানে হচ্ছে সব ক্ষমতা জনগণের হাতে থাকবে। ইট ইজ রিটেন ইন হুইচ পার্ট, মানে এখানে ভাগের কথা জানতে চাইছে, তাহলে প্রথম ভাগ। তাহলে অনুচ্ছেদ যেমন ইম্পর্টেন্ট, ভাগও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এখান থেকে প্রশ্ন আসছে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? যেহেতু সংবিধানের প্রাধান্য থাকবে, সবকিছুতে সংবিধানের প্রাধান্য থাকবে, আপনি চাইলেই সংবিধানকে কি করতে পারবেন না, স্থগিত করতে পারবেন না। ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের মৌলিক বিধানাবলী বা বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী প্রযোজ্য নয়? তাহলে অনুচ্ছেদ 7। আচ্ছা, এরপরে আসি অনুচ্ছেদ 8। আমরা প্রস্তাবনায় বলেছি যে আমাদের এই সংবিধান প্রণয়নের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধ। তাহলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ, একটা সমাজতান্ত্রিক সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ এবং একটা ধর্মনিরপেক্ষ সমাজ। ধর্মনিরপেক্ষতা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটাকে যদি আপনারা মনে রাখতে পারেন, এগুলো কিন্তু অর্ডারটা ইম্পর্টেন্ট। আপনি সমাজতন্ত্রকে 4 নাম্বার বলতে পারবেন না, এটা সাংবিধানিক অর্ডার, মানে সংবিধানে এটাকে আসলে পরপর এভাবেই বলা হচ্ছে। তাহলে এটাকে যদি আপনারা মনে না রাখতে পারেন, তাহলে এই মানে এই ছন্দটা আপনি ইউজ করতে পারেন। আহ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। যেমন এই আইডিয়া থেকে জাস্ট এক লাইন পড়লাম যে বাংলাদেশ বাংলাদেশ সংবিধানের মূলনীতি কটা? 4টা। বা রাষ্ট্রের মূলনীতি, এটা শুধু সংবিধানের মূলনীতি না। আচ্ছা, সংবিধান তো সেটাই যেটা রাষ্ট্রের, মানে রাষ্ট্র কিভাবে বিহেভ করবে, রাষ্ট্র কিভাবে চলবে, সেটাই তো সংবিধান। ঠিক আছে, তাহলে এটা সংবিধানের মূলনীতি অ্যাজ ওয়েল অ্যাজ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। জাতীয়তাবাদ। এখন এখানে দেখেন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ কোথায় লিপিবদ্ধ আছে? তাহলে অনুচ্ছেদ 8-এ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে আছে? প্রথম ভাগে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ বর্ণিত আছে কোন অনুচ্ছেদে? 8-এ। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধানের যে রাষ্ট্র 4 মূলনীতি হচ্ছে, এখন আসেন একটা ডিটেলস বলতে হবে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। যা, সু, গা, ধা। এবার রাখেন, নিচের কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের মূলনীতি নয়? যেমন আমাদের 2024 সালের যে সংবিধান সংশোধনী যে প্রস্তাব বা কমিটি বা কমিশন, সেখানে কিন্তু সাম্যবাদকে ইনক্লুড করা হয়েছে, সুতরাং এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু 72 সালে যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু সাম্যবাদ ছিল না। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কোন সালে বাদ পড়ে? অ্যাকচুয়ালি বাদ পড়ে না। ঠিক আছে, বিষয়টাকে একটু সংশোধন করে দেই। বাংলাদেশ সংবিধানে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা শব্দটি সরাসরি বাদ দেওয়া হয়নি। অর্থাৎ 1977 সালে একটা সংবিধান সংশোধন হয়, যেটাকে আমরা বলি পঞ্চম সংশোধনী, জিয়াউর রহমানের সময়ে। সেখানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সকল ধর্মের সমান মর্যাদা এবং সমাজতন্ত্রকে অর্থনৈতিক সমতার মতো বিষয়ে দিয়ে রিপ্লেস করা হয়েছে। তবে 2011 সালে তৎকালীন সরকারের আমলে আরেকটা সংশোধনী হয়, সেটা হচ্ছে 15তম সংশোধনী। অর্থাৎ পঞ্চম সংশোধনীকে বাদ দেওয়ার জন্য, বা বা পঞ্চম সংশোধনীর পরেও তো আরো অনেক সংশোধনী হয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ঠিক আছে, 11, 12, 13, 14, এই সবগুলা সংশোধনীর মধ্যে যে সংশোধনীর বিষয়গুলো পরিবর্তন আসে, আলটিমেট পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেগুলোর মধ্যে পরিবর্তন আনা হয়। সেখানে আবার ধর্মনিরপেক্ষতা নিয়ে আসানো হয় এবং সমাজতন্ত্রের নীতিগুলো পুনঃপ্রবর্তনের কথা বলা হয়, তবে কিছু পরিবর্তন আসে। অর্থাৎ বাদ দেওয়া হয় কথাটাকে অতটা রিজিড ভাবে না না নিলেও পারা যাবে। ঠিক আছে, স্যার, স্যার সমাজতন্ত্র এবং স্যার জাতীয়তাবাদ এটা নিয়ে যদি স্যার কিছু বলতেন, স্যার ডিটেলস আর কি। ওকে।
এরপরে আমরা যাই জাতীয়তাবাদ। তাহলে আটে কি, আটে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে মূলনীতি। তো এখন মূলনীতিগুলো প্রথম আসে জাতীয়তাবাদ। জাতীয়বাদ হচ্ছে নয়ে, সমাজতন্ত্র হচ্ছে দশে, 11 হচ্ছে গণতন্ত্র, আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে 12। তাহলে নয়ের জাতীয়তাবাদ সম্পর্কে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বাঙালি জাতির ঐক্য ও সংহতি। অর্থাৎ আমরা যে জাতীয়তাবাদ বলি, আমরা যে জাতীয়তাবাদ বলি, এই যে জাতীয়তাবাদ বলি, এই জাতীয়বাদ বলতে আমরা কি বোঝাই? এটা বাঙালি জাতির ঐক্যকে বোঝায় এবং বাঙালি জাতির সংহতিকে বোঝায়। এখন ঐক্য এবং সংহতি সৃষ্টির অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে। আমাদের একই ভাষা, সেটা একটা কারণ। আমরা একই রুচির, একই পোশাক পরি, বা আমরা যদিও এখানে আহ বাঙালি জাতি বাইরেও বাংলাদেশে কিন্তু অনেক জাতি আছে, তারা কিন্তু বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস নাও করতে পারে। তবে আমাদের ইন কমন যে জাতীয়তাবাদ সেটা হচ্ছে বাঙালি জাতীয়বাদ। অর্থাৎ আমাদের যে ন্যাশন, আমাদের জাতীয়বাদ হবে বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ যারা বাংলায় কথা বলে। এটা কিন্তু একটা ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদ, ঠিক আছে? তাহলে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। এরপরে আসেন, বলা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার। তাহলে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা হবে কি একটা গণতন্ত্র, যেটাকে আমরা বলি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি। দেখেন, মানে অনির্বাচিত প্রতিনিধির দ্বারা রাষ্ট্র কখনো শাসিত হবে না। জনগণের কার্যকর শাসন নিশ্চিত করার জন্য তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি কর্তৃক রাষ্ট্র বা প্রশাসন চলবে। তাহলে সবকিছুর মূলে কে? সবকিছুর মূলে হচ্ছে জনগণ। জনগণ যাকে পাঠাবে সেই এই দায়িত্বটা নেবে। যেমন এখানে বলা হচ্ছে কি, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চিত থাকবে, এগুলা অ্যাজ ওয়েল অ্যাজ। এতে নির্বাচনের কথা বলা হয়েছে। এই যে আমরা আগামীতে একটা নির্বাচন দেখতে যাচ্ছি, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে স্পিরিট, এটা কিন্তু রাষ্ট্রের মূলনীতি। মানে নির্বাচন রাষ্ট্রীয় বাধ্যবাধকতা, নির্বাচন একটা রাষ্ট্রের উদ্দেশ্য, একটা রাষ্ট্রের বেসিক ফিলোসফি হচ্ছে নির্বাচন। ওকে। এখান থেকে প্রশ্ন আসছে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? এগুলো হচ্ছে 11। তাহলে গণতন্ত্র মানেই 11। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে? যদিও এটা প্রাথমিক পরীক্ষাও আসছে, প্লাস এটা সহকারী জজ পরীক্ষাও আসছে, ঠিক আছে? এরপরে আসি 12 নম্বর, ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। তা আমরা ধর্মনিরপেক্ষতা বুঝি, ধর্মীয় স্বাধীনতাও বুঝি। মানে ধর্মনিরপেক্ষতা এই অর্থে যে রাষ্ট্র অ্যাক্টিভলি কোনো ধর্মকে কি করবে না, মানে রাষ্ট্রীয় ধর্ম হবে না। যেমন আমরা পড়ি কি, একসময় পড়তাম আমরা, নেপাল হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হিন্দু রাষ্ট্র, শ্রীলঙ্কা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বৌদ্ধ রাষ্ট্র, কিন্তু এগুলো কিন্তু এখন আর ওই থিওলজিক্যাল স্টেট নাই, ওগুলো হচ্ছে এখন নিউট্রাল স্টেট হয়ে গেছে। আচ্ছা, এখানে যে আমাদের সংবিধানে যেটা বলা আছে, আমরা সর্বপ্রকার সাম্প্রদায়িকতা পরিহার করব, রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিবে না। দেখেন, ধর্ম এবং রাজনীতি দুটো কিন্তু আলাদা জিনিস। আপনারা যদি রাজনীতিকে ধর্মে নিয়ে আসেন, ধর্ম মানে অ্যাকর্ডিং টু সংবিধান সেটা করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করা যাবে না। কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি কোনো প্রকার বৈষম্য বা তার প্রতি কোনো প্রকার নিপীড়ন করা যাবে না। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে কি, সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যা করা হয়েছে সে সংবিধানের 12 অনুচ্ছেদ। এরপরে আমরা 12 13 পড়বো না, 14 পড়বো না, 15 পড়বো। 15 কেন পড়বো? সেখানে মৌলিক প্রয়োজনের কথা বলা আছে। তাহলে আমাদের মৌলিক প্রয়োজন কয়টা? 5টা। 1 অন্ন, 2 বস্ত্র, 3 আশ্রয়, 4 শিক্ষা, 5 চিকিৎসা। ভেরি ডেফিনেট, ভেরি ক্লিয়ার। মানে আমরা এই 5টা প্রয়োজনকে আমরা সাংবিধানিক ভাবে কি বলি? মৌলিক প্রয়োজন। প্রশ্ন আসতে পারে, মানুষের মৌলিক প্রয়োজন কয়টি? উত্তর হবে 5টি। আচ্ছা, সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। আপনারা যারা প্রাইমারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যেই যে জায়গা থেকে প্রিপারেশন নিক না কেন, এই 17 অনুচ্ছেদটা খুব ইম্পর্টেন্ট। 17 অনুচ্ছেদে বলা হচ্ছিল যে আমাদের
শিক্ষাটা কেমন হওয়া উচিত? গণমুখী, অর্থাৎ জনগণের কল্যাণকে টার্গেট করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সাজানো উচিত। এবং শিক্ষা ব্যবস্থাটা হবে সার্বজনীন, মানে এখানে আসলে কোয়ালিটির দিক থেকে আলাদা করা যাবে না। কেউ ভালো শিক্ষা পাবে, কেউ দুর্বল শিক্ষা পাবে, কেউ ভালো সার্ভিস পাবে, কেউ কম সার্ভিস পাবে, তা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে। ঠিক আছে, যেমন এখান থেকে প্রশ্ন আসছে কি, বাংলাদেশের শিক্ষার যে আইনগত ভিত্তির প্রধান উৎস কি? সংবিধান। মানে সংবিধানেই বলা আছে যে বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা। তো প্রাথমিক শিক্ষা বলতে আমরা কি বুঝি? প্রাথমিক শিক্ষা বলতে আমরা পঞ্চম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে আমরা প্রাথমিক শিক্ষা বলি। তবে 2010 সালের যে শিক্ষানীতি, সেখানে কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটাকে প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করে, যদিও এটা এখনো বাংলাদেশে প্রচলিত বা বাস্তবায়ন হয়নি। সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে? তাহলে অ্যাজ ওয়েল এস এটার উত্তরও একই হবে, অনুচ্ছেদ 17। এবার আসি অনুচ্ছেদ 18। অনুচ্ছেদ 18-তে জনস্বাস্থ্যের কথা বলা হচ্ছে এবং নৈতিকতার কথা বলা হচ্ছে। এই যে করোনা, একটু চিন্তা করেন, এই যে করোনা আসলো, এটা একটা মহামারী। এটা কি ছিল? একটা মহামারী। তাহলে ইন এ ব্রড, তাহলে এটা কিন্তু একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধানই রাষ্ট্রকে এই নির্দেশ দিচ্ছে বা এই নির্দেশ প্রতিপালনের সুযোগ রেখেছে যে রাষ্ট্র যদি বা রাষ্ট্রের জনগণ যদি কোনো ধরনের মহামারীতে আক্রান্ত হয় বা জনগণের স্বাস্থ্যের, যেমন ইপিআই, আপনারা ইপিআই এর কথা জানেন, এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে যে বেসিক যে 9টা টিকা আছে বাচ্চাদের দেওয়ার জন্য, ওটা কিন্তু সরকার ফ্রি দিচ্ছে। এই জায়গাগুলো হচ্ছে জনস্বাস্থ্যের বিষয়। আর নৈতিকতার বিষয় কি? সরকার নৈতিকতার স্থলন হয় এমন কোনো বিষয়কে প্রমোট করবে না। যেমন জুয়া খেলা, গণিকা বৃত্তি, এগুলোকে সরকার প্রমোট করবে না। আচ্ছা, তাহলে 18-তে বলা আছে জনস্বাস্থ্য নৈতিকতা, এবং 18 কতে বলা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণ। মানে আমাদের যে মানে জীববৈচিত্র্যের যে বিলুপ্তি এবং বিশ্ব বিশ্বায়নের যে প্রভাব, বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব, এইগুলো কিন্তু 18-এ বা কতে অ্যাড্রেস করা হয়েছে। এখন প্রশ্ন এভাবে জিজ্ঞাসা করতে পারে যে জলবায়ু পরিবর্তন বা জীববৈচিত্র্য সংরক্ষণের যে আইনি সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? তাহলে এটা সংবিধানের 18-ক অনুচ্ছেদে বলা আছে। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতা বিষয়টি আলোচিত হয়েছে? সেটা হচ্ছে 18। এবং জীববৈচিত্র্য সম্পর্কে বলা হচ্ছে সেখানে 18 কম। আচ্ছা, 19-এ আসেন। 19-কে বলা হচ্ছে সুযোগের সমতা, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে, যদি আমি শুধু মহিলাদের ক্ষেত্রে বলি, যে রাষ্ট্র চাচ্ছে মহিলাদের সমান সুযোগ থাকুক। তাহলে এই প্রশ্ন এভাবে আসতে পারে যে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হচ্ছে? সেটা হচ্ছে সংবিধানের 19 অনুচ্ছেদ। সংবিধানের 20 অনুচ্ছেদ বলা হচ্ছে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে পারবেন না। এর মানে হচ্ছে আপনি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আপনি কোনো স্বাভাবিক আয় বলে এটাকে গণ্য করা হবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি যেটা ভোগ করতে পারবেন না, যে ধরনের পরিস্থিতি, আপনাকে এনজয় করতে দেওয়া হবে না। এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথাটা বলা হয়েছে? তাহলে এখানে 28 নিয়ে মানে সুযোগের সমতার কথা বললে হয়তো আপনারা 28 মানে সংবিধানের যে 28 অনুচ্ছেদ, যে 28 অনুচ্ছেদের বিষয়ে আপনাদের কনসার্ন চলে আসতে পারে। কিন্তু 28 অনুচ্ছেদে সেখানে নারী পুরুষের সুযোগের সমতার কথা বলা হয়েছে, এবং সেখানে বিশেষভাবে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে কথা বলা হয়েছে। আর 19-এ শুধুমাত্র মহিলাদের বিষয়ে বলা হয়েছে, শুধু মহিলাদের বিষয়ে। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে? অর্থাৎ অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। তাহলে অ্যান্সার কি হবে? 20। অনুচ্ছেদ 21-এ বলা হচ্ছে এই যে রাষ্ট্র, রাষ্ট্র গঠিত হয় কি দিয়ে? নাগরিক দিয়ে। নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী, আর জাতি হিসেবে আমরা বাঙালি। এটা অনুচ্ছেদ 6-তে বলা আছে। তো আমরা সবাই তো নাগরিক, এখানে যারা আছি সবাই আমরা বাংলাদেশের নাগরিক। ইভেন কি ভোটার হইতে হলে বাংলাদেশের নাগরিক হওয়া লাগে, এমপি হইতে হলে বাংলাদেশের নাগরিক হওয়ার শর্ত লাগে।
সরকারি চাকরি পাইতে হলে বাংলাদেশের নাগরিক হওয়ার শর্ত লাগে। এখন আমাদের নাগরিক হিসেবে কি কর্তব্য? আমাদের নাগরিক হিসেবে কর্তব্য হচ্ছে সংবিধান এবং আইন মানা এবং শৃঙ্খলা রক্ষা করা। তাহলে প্রশ্ন আসতে পারে, নাগরিকের কর্তব্য কি? যেমন এখানে দেখেন, এখানে প্রথম প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীর কর্তব্য নিয়ে বলা হয়েছে? তাহলে সংবিধানের 21 অনুচ্ছেদে। সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের কর্তব্য কি? 14তম বিজিএস এ আসে, মানে জুডিশিয়াল সার্ভিসে আসে। তাহলে নাগরিকের কর্তব্য কি? আইন মানা, অ্যাজ ওয়েল এজ শৃঙ্খলা বজায় রাখা। এখন নাগরিকের প্রসঙ্গ তো গেল, এখন যদি বলি একজন সরকারি কর্মচারীর দায়িত্ব কি? সেবা করার চেষ্টা করা। কার সেবা করার চেষ্টা করা? জনগণের সেবা করার চেষ্টা করা। সুতরাং এখানে যদি খুবই স্পেসিফিক, একজন নাগরিকের দায়িত্ব হচ্ছে আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, আর সরকারি কর্মচারীর দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করার চেষ্টা করা। চেষ্টা করা মনে রাখবেন, জনগণের সেবা করার চেষ্টা করা। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে 21-এ। 21টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ কি হবে, বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হবে। এটা যদি ছোট্ট করে বলি তাহলে এর মানে হচ্ছে, যেমন আমরা যদি বলি আমাদের নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন, মানে প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন, তবে রাষ্ট্রের যত নির্বাহী কাজ সেগুলো রাষ্ট্রপতির নামে করা হয়। তাহলে এইটা নির্বাহী বিভাগ যেটা প্রধানমন্ত্রীর অধীনে, সেটা অবশ্যই সেখান থেকে বিচার বিভাগ, যেটা প্রধান হচ্ছে প্রধান বিচারপতি। অর্থাৎ প্রধানমন্ত্রী কখনো আহ প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন না। এটা আমাদের সংবিধানে বলা আছে যে প্রধানমন্ত্রী কি করতে পারবেন। প্রধানমন্ত্রী, বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানে যেটা বলা আছে, রাষ্ট্রপতির দুটো কাজ প্রধানমন্ত্রীর কনসার্ন ছাড়াই করতে পারবেন। এক হচ্ছে ইটস এ প্রধানমন্ত্রী নিয়োগ, আর দেন হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। তাহলে এই যে প্রধান বিচারপতি নিয়োগে বা অন্যান্য বিচারপতিদের নিয়োগে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা হ্রাস করা বা ক্ষমতা না থাকা, সেটাই হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। এখানে বলা হচ্ছে 29তম বিসিএস এ প্রশ্ন আসছিল, এটা 2007 সালে, এর আগের যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সেটা 2007 সালের এটা পৃথক করে দেয় আইনি নোটিফিকেশনের মাধ্যমে, যে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। তাহলে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সেটা বলা হয়েছিল অনুচ্ছেদ 22-এ। অনুচ্ছেদ 23-এ আসেন, বলা হচ্ছে, দেখেন বাংলা জাতির নিজস্ব একটা সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। যেমন এই ঐতিহ্য, দেখেন এই ঐতিহ্য যদি কথা যদি বলি তাহলে হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ, এই কারণে কিন্তু সরকারি যে কর্মচারীরা, তারা কিন্তু বৈশাখী ভাতা পায়। মানে ঐতিহ্যটাকে প্রমোট করার জন্য তাদের যে, মানে পোশাক বা তাদের যে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য যে ব্যয়, সেটা কিন্তু রাষ্ট্র বহন করে। সুতরাং এটাও কিন্তু একটা রাষ্ট্রের উদ্যোগ যে ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং এটাকে লালন করা। প্রশ্ন আসতে পারে জনগণের সাংস্কৃতিক যে ঐতিহ্য এবং যে উত্তরাধিকার সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 23-এ। আচ্ছা, তেমনি ভাবে জাতীয় ভাষা, সাহিত্য এবং শিল্পকলা সমূহের সমৃদ্ধির ব্যবস্থা, অর্থাৎ সরকার দেখেন না শিল্পকলা প্রতিষ্ঠা করে, শিশু একাডেমি প্রতিষ্ঠা করে, বাংলা একাডেমি প্রতিষ্ঠা করে, ঠিক আছে, সংস্কৃতি মন্ত্রণালয় করে, বা বিভিন্ন স- মানে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকার অর্থায়ন করে, ঠিক আছে। তারপর হচ্ছে সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলোকে বাংলাদেশের ঐতিহ্য, যেমন বাংলাদেশের প্রত্নস্থলগুলোকে যে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যে প্রত্নস্থলগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা, ঠিক আছে, সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা। ঠিক আছে, তো এই কাজগুলো রাষ্ট্র করে, বিকজ মানে এটার একটা সাংবিধানিক অব্লিগেশন আছে। যেমন এখানে প্রশ্ন আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2017-18-তে, যে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলা সময়ে সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? ঠিক আছে, এরপরে আমরা আসি আন্তর্জাতিক নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। আন্তর্জাতিক নিরাপত্তা ও সংহতি, এটাকে বলতে পারি আমরা বাংলাদেশের ফরেন পলিসি বা বাংলাদেশের বৈদেশিক নীতি, বলা হচ্ছে অনুচ্ছেদ
25 এখানে বলা হচ্ছে বাংলাদেশ যে রাষ্ট্রীয় যে ফিলোসফি কি হবে আরেকটা দেশের সাথে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে। যেমন এখানে প্রশ্ন আসছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংগতির বিষয়ে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে আরেকটা বিষয় নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালেজ টু নাইন, ম্যালাস টু নান, এটা তো একজন ব্যক্তির ফিলোসফি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফিলোসফি, কিন্তু এটা এটা কিন্তু সংবিধানের কোনো অংশ না। তাহলে সংবিধান যেটা বলে আন্তর্জাতিক যে চুক্তি রয়েছে, জাতিসংঘ যে সংবিধান রয়েছে এবং নিপীড়িত জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ যে কোনো কিছু বাংলাদেশ সমর্থন করে। যেমন ফিলিস্তিনিদের প্রতি যে বাংলাদেশের সমর্থন, ডিউ টু দ্যাট সংহতি, এই যে সংহতি, সেই সংহতি প্রকাশ করেই বাংলাদেশ সেটা করে। এই জন্য বলতেছি ইন্টারন্যাশনাল পিস সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি ইজ মেনশন ইন হুইচ পার্ট। এই যে হুইচ পার্ট, তাহলে পার্ট কততে? 2তে বলা হচ্ছে এই আন্তর্জাতিক নীতির কথা। যেমন, আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের যে দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন আমরা চলে আসলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোথা থেকে আছে? অনুচ্ছেদ 26 থেকে শুরু করে অনুচ্ছেদ 28 পর্যন্ত। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে 8 থেকে 25 পর্যন্ত। এগুলো একটু ধারণা নিয়ে যাবেন। এখানে কয়েকটা প্রশ্ন আমি একটু দেখাই যে বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে, মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো কি কি, মৌলিক অধিকারের আর্টিকেল কয়টি? আর্টিকেল হচ্ছে 18টি। এখানে গণার দরকার নেই, মুখস্থ করে বলে 18টি। যেমন এখানে বলা আছে 18টি। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? ঠিক আছে। এখন প্রথম যে 26-এ যেটা বলা আছে সেটা হচ্ছে মৌলিক অধিকারের সাথে যদি কোনো আইন সাংঘর্ষিকপূর্ণ হয় তাহলে ওই আইনটা বাদ হবে, এবং যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাদ করতে হবে বা মাইনাস করে দিতে হবে। অনুচ্ছেদ 27-এ যেটা বলা আছে আইনের দৃষ্টিতে সমতা। কিসের দৃষ্টিতে সমতা? আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের সমান আশ্রয়, অর্থাৎ দৃষ্টির বিষয় বলা হচ্ছে এবং আশ্রয়ের বসা বলা হচ্ছে। অর্থাৎ আইন যখন বিচার করবে কাউকে, আহ তেমনি ভাবে আইনের যে দৃষ্টিভঙ্গি সেটা কেমন হবে? সেটা সমান হবে। অর্থাৎ একজন আহ, ধনী এবং গরিব, এই দুইটা পক্ষ যদি পরস্পরের বিরুদ্ধে যদি আইনি যদি কোনো জটিলতা সৃষ্টি হয়, তাহলে ধনীকে সে বিশেষ কোনো সুবিধা দিবে না, বা গরিবকে গরিব বলে সে আইনের কম আশ্রয় পাবে বা আইনের অনুকম্পা পাবে না, সেটা ঠিক না। তাহলে অনুচ্ছেদ 27-এ যেটা বলা আছে আইনের সমান আশ্রয় এবং সমান দৃষ্টি। এবং এখান থেকেই দেখেন প্রশ্ন আসছে 38তম বিসিএসে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী, এটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? দেখেন, সমান, দৃষ্টিও সমান, আশ্রয়ও সমান। তাহলে এটা হচ্ছে অনুচ্ছেদ 27। 28টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 28-এর 1 আলোচনা করলাম না, 28-এর 2 এবং 4 বেশি ভেরি ইম্পর্টেন্ট। 28-এর 2-তে বলা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার থাকবে। দেখেন এখানে যদি বলি 19-এ বলা হচ্ছে সুযোগের সমতা, অধিকার না, সুযোগের সমতা। মানে হচ্ছে একটা সুযোগ চাচ্ছেন, সেই সুযোগ দুইজনকে সমান দিতে হবে। আর অধিকার মানে হচ্ছে সে সেটা বাই বন্ড সে সেটা পাওয়ার রাইটস তার আছে। তাহলে এখানে 28-এর 2-তে যেটা বলা আছে নারী পুরুষের সমান অধিকার, এবং 28-এর 4-এ বলা আছে বিশেষ বিধান। এই বিশেষ বিধান অনুসারেই কিন্তু মুক্তিযোদ্ধা কোটার কথা বলা হয়েছিল, যদিও এটা এখন আর নাই, মুক্তিযুদ্ধ কোটা বা অন্যান্য কিছু কোটা। নারী, শিশু এবং বিশেষ জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা ছিল 28-এর 4-এর। এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখেন প্রশ্নগুলো দেখলে না আপনাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়াটা হয়ে যাবে। প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়া খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে বলা হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও জনজীবনের সকল স্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে? তাহলে 28-এর 2। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু ও জনগণের, নারী, শিশু ও অনগ্রসর নাগরিক। তাহলে অনগ্রসর নাগরিক হিসেবে কিন্তু মুক্তিযোদ্ধাদের বলা হতো আগে, উপজাতীয়দের বলা হতো। ইটস এ আরো অন্যান্য যে সেকশন অফ সোসাইটি, যেমন প্রতিবন্ধী, এদেরকেও কিন্তু অনগ্রসর জাতি হিসেবে, অনগ্রসর নাগরিক হিসেবে বিবেচনা করা হতো। যেমন প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, মুক্তিযুদ্ধ কোটা, কিন্তু এগুলোর একটা সুষ্ঠু সমাধান আমরা দেখেছি। ওকে, তাহলে কোন সম্পর্কে বলা হয়েছে কোন সংবিধানে? 28-এর 4। তাহলে 28-এর 1 ইম্পর্টেন্ট না, 28-এর 3 ইম্পর্টেন্ট না, ভালো করে পড়ে যাবেন 28-এর 3, 28-এর 2 এবং 28-এর 4।
এরপরে বলা হচ্ছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পরিচয় সমতা নিষেধ করেছে, এটা হচ্ছে 28-2। আচ্ছা, এখানে দেখেন আহ আহ আহ, আইনের আশ্রয় লাভের অধিকার। তবে আশ্রয় নিয়ে আমরা একটু আগে আরেকটা দেখেছি, সেটা হচ্ছে 27। তাহলে সেখানে সমান আশ্রয়ের কথা বলা হচ্ছে, এখানে শুধু আশ্রয়ের কথা বলা হচ্ছে। যদি সমান আশ্রয়ের কথা বলি তাহলে সেটা হচ্ছে 27, আর যদি শুধু আশ্রয়ের কথা বলি সেটা হচ্ছে 31। যেমন বলা হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের কথা বলা হচ্ছে। এখানে অপশনে যদি 27ও থাকে, অপশনে যদি 31 থাকে, আপনি কোনটা দিবেন? ডেফিনেটলি আপনাকে 31 দিতে হবে। মনে রাখবেন, এটা কি আশ্রয়, শুধু আশ্রয় নাকি সমান আশ্রয়? শুধু আশ্রয় হলে 31, আর সমান আশ্রয় হলে 27। এবার আসেন 36। 36-এর সম্পর্কে বলা হচ্ছে একজন নাগরিকের চলাফেরার অধিকার থাকবে। ঠিক আছে, তাহলে সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের চলাফেরার স্বাধীনতার কথা বলা হচ্ছে? অনুচ্ছেদ 36। 37 ইম্পর্টেন্ট না, 38 ইম্পর্টেন্ট না। 39-এ আসে একজন ব্যক্তির চিন্তা করার অধিকার এবং বিবেকের স্বাধীনতা রয়েছে, 39-1। এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাব ও ভাব প্রকাশের স্বাধীনতা আছে, এবং সংবাদপত্রের স্বাধীনতা আছে। যদি প্রশ্ন আসে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 39-2। ঠিক আছে, যেমন এখানে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সংবিধানে, ইম্পর্টেন্ট, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে? ঠিক আছে, পেশা ও বৃত্তি স্বাধীনতা, অর্থাৎ আপনি কোন পেশায় কোন কাজ করবেন। যেমন আপনাকে চাইলে কিন্তু সরকার জোর করে সেনাবাহিনীতে ভর্তি করতে পারবে না। সরকার চাইলে কিন্তু জোর করে আপনাকে শিক্ষক বানাতে পারবে না। সরকার চাইলে কিন্তু জোর করে আপনাকে ডাক্তার বানাতে পারবে না। আপনার এই অধিকারটা আছে। যেমন অনেকেই বলে যে আপনি মেডিকেলে পড়াশোনা করছেন, বুয়েটে পড়াশোনা করছেন, আপনি বিসিএস পুলিশে আসছেন কেন, বা আপনারা কেন আসতেছেন, বা আপনারা বিসিএস প্রশাসনে কেন আসতেছেন? তো এটা কি বলা যাবে কাউকে? যাবে না, কারণ একজন ব্যক্তির পেশার স্বাধীনতা আছে, একজন ব্যক্তির বৃত্তি স্বাধীনতা আছে। যে কেউ যদি এমবিবিএস করে থাকে, তার পুলিশ হওয়ারও স্বাধীনতা আছে, যদি সে রাষ্ট্র সেটা অ্যালাউ করে, নিয়োগ বিধি সেটা অ্যালাউ করে। কিন্তু আমি ধরেন ফিজিক্সে পড়ি নাই, এখন আমি কি আহ বেতার প্রকৌশলী হইতে পারবো? আমি পড়ছি সিভিলে বা সিভিল প্রকৌশলীতে যেটাকে বলে আর কি। তো ডেফিনেটলি যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, সেটা যদি আমি ফুলফিল না করি, তাহলে আই উইল নট এলিজিবল ফর দ্যাট প্রফেশন। বাট আমি যদি, রাষ্ট্র যদি সেটাকে ওপেন করে দেয়, সেই স্বাধীনতা আমার আছে। তাহলে আপনি মেডিকেলে পড়েও বিসিএস পুলিশে যাইতে পারবেন। ইটস ইউর ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, সুতরাং বলবেন না আর কাউকে। ঠিক আছে, সে আপনার বিপক্ষে সাংবিধানিক প্রতিকার চাইতে পারে যে আমাকে সেটা বলছে। ওকে, জোকস অ্যাপার্ট, সাংবিধানিক প্রতিকার চাওয়া যাইবে না, কারণ কারণ এটা আসলে আহ, এই মৌলিক অধিকারগুলোর বিষয়ে আপনি 102-তে যাইতে হবে, রিড করতে হবে। ঠিক আছে, ওকে। এখন পিএসসি যদি কাউকে পুলিশ ক্যাডারে নিয়োগ না দেয়, এবং নিয়োগ না দেওয়ার কারণ হচ্ছে, ফর এক্সাম্পল, হতে পারে সে প্রতিবন্ধী হতে পারে, অথবা তার যে কোনো অব্লিগেশন থাকতে পারে, অথবা যদি বলে সে পুলিশ সায়েন্সে বা পুলিশ বা ক্রিমিনোলজিতে পড়ে নাই, সে পুলিশ সায়েন্সে পড়ে নাই, এই জন্য সে পুলিশ হতে পারবে না। তাহলে কি আপনি মানবেন? মানবেন না। আপনি সোজা 102-এর আশ্রয় নিয়ে, ঠিক আছে, 44 অনুচ্ছেদের আশ্রয় নিয়ে, 102-এর অনুচ্ছেদের আশ্রয় নিয়ে আপনি রিড করে ফেলবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেকটা মানুষের কি ধর্ম পালন করবে, সে কতটুকু ধর্মের পালন করবে, তার ব্যক্তি স্বাধীনতা আছে। ঠিক আছে, সে কোন ধর্ম পালন করবে। সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে? সেটা হচ্ছে অনুচ্ছেদ 41। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? যেমন ভারতে যেটা আমরা দেখি যে গরু জবাই করলে বা গরুর মাংস ক্রয় বিক্রয় করলে, এখানে এক ধরনের ব্লাসফেমি, মানে ব্লাসফেমি হয়, ধর্ম অবমাননা হয়। তাহলে এটা আসলে ধর্মীয় স্বাধীনতাটা বাংলাদেশের সংবিধানে দেয়া আছে। 42-এ বলা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে কোনো জায়গায় সম্পত্তি কিনতে পারবেন, আপনার সম্পত্তি ধরে রাখতে পারবেন, এবং চাইলে সম্পত্তি বিক্রি করে দিতে পারবেন। তবে আপনি যদি বেআইনিভাবে কোনো রাষ্ট্রীয় সম্পত্তি দখল করেন, সেটা আপনি পারবেন না। এটাই বলা আছে। এটা খুব স্বাভাবিক জিনিস।
এখন এটাই আবার পরীক্ষা প্রশ্ন আসছে, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্য কোনোভাবে বিলি ব্যবস্থা, মানে আপনি কাউকে দান করে দিলেন, সেটা আপনি করতে পারবেন, সেটা সংবিধানের 42 অনুচ্ছেদে বলা আছে। আচ্ছা, একটু আগে আমরা বলেছি যেই ব্যক্তি এমবিবিএস পড়ে পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছে কিন্তু পিএসসি তাকে দিচ্ছে না, তাহলে তার যে পেশার অধিকার সেটা পিএসসি লঙ্ঘন করতেছে। তাহলে পিএসসির বিপক্ষে একটা মামলা তিনি করতে পারবেন। কোথায় করতে পারবেন? হাইকোর্টে। সেই সুযোগটা দেওয়া আছে 44, বিষয়টা 44-এ বলা আছে। এবং যেহেতু সেটা আইনের প্রশ্ন, বিচার বিভাগের প্রশ্ন, সুতরাং বিচার বিভাগ হচ্ছে 95 থেকে বাকি অংশটুকু, সেখানেও 102-তে সেটা অ্যালাউ করা আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারবেন, যেটাকে আমরা বলি রিট মামলা। আপনারা দেখেন, আপনারা যারা চাকরি প্রার্থী তারা কিন্তু প্রায় রিট মামলা করে। ঠিক আছে, আহ প্রত্যেকটা বিসিএস এ রিট মামলা হয়। ঠিক আছে, কিছু মামলার এক্সপান্স হয়ে যায় আর কিছু মামলা অ্যাকসেপ্ট হতে পারে। 47-এ বলা আছে কতিপয় আইনের হেফাজত। কোনো ব্যক্তি যদি গণহত্যাজনিত অপরাধের অপরাধী হন, মানবতা বিরোধী অপরাধে অপরাধী হন, যুদ্ধাপরাধী হন, তাহলে ওনার মৌলিক অধিকার প্রযোজ্য হবে না। দ্যাট মিনস ওনার যে ভোটার অধিকার, ভোট দেওয়ার অধিকার বা নাগরিকের যে অধিকার, সে অধিকার থাকবে না। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কয়টি, বা মানবতা বিরোধীদের অপরাধ, মানবতা বিরোধী অপরাধ জনিত ধারা কোনটি, বা গণহত্যা জনিত অপরাধের ক্ষেত্রে ধারা কোনটি? তাহলে ধারা হচ্ছে বা অনুচ্ছেদ হচ্ছে 47। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের মোটামুটি আহ সংবিধানের তৃতীয় ভাগ শেষ। এখন আমরা আসলাম চতুর্থ ভাগে। চতুর্থ ভাগের পুরোটাই মূলত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অর্থাৎ নির্বাহী বিভাগ, এর পুরো আলোচনাটাই হচ্ছে চতুর্থ বিভাগ বা নির্বাহী বিভাগ, যেটা আলোচনা হচ্ছে 48 থেকে 64। রাষ্ট্রপতি সম্পর্কে বলা হচ্ছে রাষ্ট্রপতি অবশ্যই নির্বাচিত হবেন, কিন্তু কাদের দ্বারা? সংসদ সদস্য কর্তৃক, মানে হচ্ছে গণপ্রজাতন্ত্র। একটু আগে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কিভাবে প্রজাতন্ত্রের সাথে গণপ্রজাতন্ত্রকে আলাদা করবেন। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র। তবে বলা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত যে কোনো বিষয়ে উনি প্রধানমন্ত্রী পরামর্শ, এটা আমি আলোচনা করেছি। এখানে দেখেন পরীক্ষায় আপনাদের 48-এর 1, 48-এর 3, 48-এর 4, এটা জানার চেয়ে বেশি জানা হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে বাকিটা। এটা আপনি অনেক চর্চার পরে জানতে পারবেন। মানে আপনি যখন 1 বছর বা 1.5 বছর বা যথেষ্ট সময় ধরে আপনি এটা নিয়ে পড়াশোনা করবেন, তখন আপনার এই ধারার স্পেসিফিকেশন চলে আসবে। কিন্তু আপনি প্রথমবার পড়তেছেন বা আপনার 1 মাস পরে পরীক্ষা, আপনি এই ধারার তাতে না যাই বলবেন, দেখবেন ধারাতে কি বলা আছে। প্রশ্ন আসতে পারে রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়? তাহলে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। রাষ্ট্রপতি সবসময় প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। তবে উনি প্রধানমন্ত্রী নিয়োগ প্লাস প্রধান বিচারপতি নিয়োগের সময় প্রধানমন্ত্রী কোনো পরামর্শ গ্রহণ করবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের বয়স কত? 35। আর যে কোনো সংসদ সদস্য হওয়ার জন্য বয়স হচ্ছে 25। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? তাহলে হচ্ছে 35। আইন প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? আইন প্রয়োগ, দেখেন আইন প্রয়োগ হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্ব, আর আইন প্রয়োগটা যথাযোগ্য হচ্ছে কিনা সেটা হচ্ছে বিচার বিভাগের দায়িত্ব। অনুচ্ছেদ 49-এ বলা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা, অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে যে কোনো অপরাধীকে বা যে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে কি করতে পারেন? হয় উনি ক্ষমা করে দিতে পারেন, দণ্ডের মার্জনা করতে পারেন, অথবা দণ্ড হ্রাস করতে পারেন। এর মানে হচ্ছে ধরেন কেউ যদি মৃত্যুদণ্ডের আদেশে দণ্ডিত হয় এবং রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করে, তখন হয়তো তাকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর কারাদণ্ড দেওয়া হয়। অথবা কেউ যদি 10 বছরের কারাদণ্ড পান, হয়তো তাকে মাফ করে দিতে পারে যে 10 জন, অর্থাৎ উনি দণ্ডটা বাদও দিতে পারেন অথবা দণ্ডটা কমিয়ে আনতে পারেন। তাহলে এটাকে আমরা বলি সাধারণত ক্ষমা প্রদর্শনের অধিকার। এখন এখানে আসছে কততম অনুচ্ছেদ? তাহলে 49। তাহলে 49 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। 50-এ বলা হচ্ছে একজন রাষ্ট্রপতির মেয়াদ হবে কত বছর? 2 বছর। এ নিয়ে এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে একজন প্রধানমন্ত্রী মেয়াদ হবে কত বছর?
অর্থাৎ উনি যদি একাধারে প্রধানমন্ত্রী হন অথবা গ্যাপ দিয়েও প্রধানমন্ত্রী হন, উনি 10 বছরের বেশি কি থাকতে পারবেন না, প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাহলে একজন রাষ্ট্রপতি ক্ষমতায় যিনি যেদিন তিনি উনি পদে বসেন সেখান থেকে 5 বছর উনি 5 বছর হবে ওনার মেয়াদ, এবং এটা অবশ্যই 2বারের বেশি নয়। তাহলে একইভাবে 2বার মানে হচ্ছে 10 বছরের বেশি নয়। একজন রাষ্ট্রপতি কোনো কারণে যদি পদত্যাগ করতে হয় বা রাষ্ট্রপতি যদি অসুস্থ থাকে, অর্থাৎ যদি পদত্যাগ করতে হয় তাহলে উনি স্পিকারের নিকট পদত্যাগ করবেন। ধরেন রাষ্ট্রপতি অসুস্থ, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলে গেছে, তাহলে রাষ্ট্রপতির যে দায়িত্ব সে জায়গায় আহ সেই কার্যভারটা গ্রহণ করবেন হচ্ছে স্পিকার। ধরেন রাষ্ট্রপতি সিঙ্গাপুর গেল, মারা গেল, তাহলে ওই রাষ্ট্রপতির পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই রাষ্ট্রপতির জায়গায় দায়িত্ব পালন করবেন স্পিকার, আর স্পিকারের জায়গায় চলে আসবেন ডেপুটি স্পিকার। এরপরে আমরা আসি অনুচ্ছেদ 51, রাষ্ট্রপতির দায় মুক্তি। অর্থাৎ রাষ্ট্রপতি যা ইচ্ছা করতে পারবে, দ্যাট মিনস যা ইচ্ছা তা না, মানে মোটামুটি একজন বিবেকবান মানুষ যা করতে পারবে তাই উনি করতে পারবে, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রপতি যদি আপনার অপ্রতিষ্ঠিত হয় তাহলে উনি অভিশংসনের সম্মুখীন হবেন, ঠিক আছে। রাষ্ট্রপতির দায় মুক্তিতে বলা আছে কোন দায়িত্ব পালন, উনি কেন কোনো দায়িত্ব পালন করেননি বা এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি উনি কোনো দায়িত্ব পালন কম করে থাকেন তাহলে এটার জন্য কোনো আদালতে তাকে কি করা যাবে না, জবাবদিহি করা যাবে না। যেমন আপনি চাইলে প্রধানমন্ত্রীকে বা যে কোনো মন্ত্রীকে আপনি আইনের দাঁড় করাইতে পারেন, আবার সংসদের কাছে তাদেরকে প্রশ্ন করতে হয়, কিন্তু রাষ্ট্রপতিকে কোনো কাজ সে কেন করলো না বা কেন করলো এটার জন্য আপনি রাষ্ট্রপতিকে কোনো কারণে বাধ্য করতে পারেন না। আচ্ছা, এই কারণে আমরা যেটাকে বলি রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নাই। আচ্ছা, অনুচ্ছেদ 52-তে বলা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, অর্থাৎ রাষ্ট্রপতিরও বিচার। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি তো বিচার করা যায় না, একটু আগে জানলাম, কিন্তু রাষ্ট্রপতি বিচার করতে পারবে যে রাষ্ট্রপতিকে নিয়োগ দিচ্ছে। তো রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় কারা, সংসদ। তাহলে সংসদই রাষ্ট্রপতির বিচার হয়, যেটাকে আমরা বলি আইনি ভাষায় বলি অভিশংসন, বা ইংরেজিতে বলি আমরা আম, কি বলি আমরা, ইমপিচমেন্ট বলি, ঠিক আছে। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের কারণে অথবা জাতীয় সংসদ কর্তৃক উনি যদি ওনার এই অভিশংসনের পক্ষে যদি দুই 3 ভাগের 2 ভাগ ভোট পড়ে তাহলে উনি কি হয়ে যাবেন, অভিশংসিত হবেন। যেমন ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত কিন্তু 2বার অভিশংসনের ভোটে মানে অভিশংসনের সম্মুখীন হয়েছে। এরপরে অনুচ্ছেদ 54-তে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদে স্পিকার, যেটা আমি অলরেডি বলে ফেলছি, আমি আর এটা আর বলবো না। মন্ত্রিসভা, এই যে ক্যাবিনেট যেটাকে আমরা বলি মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার প্রধান যিনি ওনাকে বলি হচ্ছে আমরা প্রধান নির্বাহী। যদি বলে একটা দেশের সিইও কে, একটা দেশের চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, এই প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা মানে প্রধানমন্ত্রী যদি, প্রধানমন্ত্রী হচ্ছে এমন একটা পদ যাকে ঘিরে অন্যান্য মন্ত্রীরা মন্ত্রিসভা গঠন করে বা ক্যাবিনেট গঠন করে। অর্থাৎ ক্যাবিনেটের মূলে থাকে হচ্ছে, যেমন একটা ফুল, একটা ফুলের মূলে থাকে কি, ফুলের যে মূল যে পুষ্পরেণু বা মূল যে জায়গাটা, এবং এর বাকি পাশে কি থাকে, ছোট ছোট পাতা থাকে। এই ছোট ছোট পাতাগুলো হচ্ছে মন্ত্রী, আর প্রধান যে মূলটা, ফুলের মূলটা, সে মূলটা হচ্ছে প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই মন্ত্রিসভা গঠিত হয়। এখন প্রধানমন্ত্রী কোনো কারণে যদি পদত্যাগ করে তাহলে কি মন্ত্রিসভা থাকবে, মন্ত্রিসভাও থাকবে না। তাহলে মন্ত্রিসভা যে কোনো কাজের জন্য কার কাছে দায়ী থাকবেন, সংসদের কাছে দায়ী থাকবেন, কারণ সংসদের কাছে তারা দায়বদ্ধ, বা জনগণের কাছে তারা দায়বদ্ধ। সরকারের সকল নির্বাহী কাজ কার নামে সম্পাদিত হবে, রাষ্ট্রপতির নামে সম্পাদিত হবে। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে, সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আর যদি বলে আহ রাষ্ট্রপ্রধান কে, রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, এরপরে 56 অনুচ্ছেদে বলা হচ্ছে মন্ত্রীগণ, অর্থাৎ প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীগণকে কে নিয়োগ দেবেন, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তবে এখানে কথা আছে, ধরেন আমি 50 জন টোটাল মন্ত্রী, এর মধ্যে আমি চাইলে 10 জন মন্ত্রীকে আমি আহ আহ, না, যখন ধরেন আহ মন্ত্রীদের বলা হচ্ছে মন্ত্রীদের মোট সংখ্যা 10 ভাগের 9 ভাগ, ধরেন আমার পুরো ক্যাবিনেটে মন্ত্রী হচ্ছে 10 জন, তাহলে আমি চাইলে যে কোনো একজন মন্ত্রীকে আমি এমন ব্যক্তি হিসেবে দের মধ্যে থেকে আনতে পারি যে যিনি সংসদ সদস্য না। যেমন ধরেন আমি যাদেরকে মন্ত্রী করলাম তাদের মধ্যে আইন বিষয়ে কেউ অভিজ্ঞ নেই, এখন আমি চাইলে এর বাইরেও আইন বিষয়ে অভিজ্ঞ একজনকে এনে আইনমন্ত্রী করতে পারি।
তাকে আমি কি বলবো? টেকনোক্রেট মন্ত্রী। ঠিক আছে? অর্থাৎ মোট সংখ্যার 10 ভাগের 1 জন টেকনোক্রেট মন্ত্রী হতে পারবে। তবে শর্ত হচ্ছে তিনি তিনি যেন এমন ব্যক্তি হন যিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য হন। এখন সংসদ সদস্য হওয়ার যোগ্য কারা? যিনি বাংলাদেশের নাগরিক হন, যার বয়স হচ্ছে 25 বছর বয়স, এবং যার বিপক্ষে কোনো ধরনের ফৌজদারি মামলা না থাকে। সরি, যিনি আহ এটাকে কি বলে, উম উম, দেউলিয়া না হন, বা তার বিপক্ষে যদি কোনো ধরনের বড় ধরনের গুরুতর অভিযোগ না থাকে। ফৌজদারি মামলাই সাধারণত এখানে মনে বলা আছে, আমরা আরেকবার দেখব। আচ্ছা, সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে সর্বোচ্চ কত? 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে? বা 10 ভাগের 9 ভাগ হবে সংসদ সদস্য থেকে, 10 ভাগের 1 ভাগ হবে সংসদ সদস্যের বাইরে থেকে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ দেন কে? এই যত মন্ত্রী আছে সব মন্ত্রীকে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে আসেন, সংবিধানের 59 অনুচ্ছেদে আছে স্থানীয় শাসন, যেটাকে আমরা বলি জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এটা ইম্পর্টেন্ট যে স্থানীয় শাসন সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে। সংবিধানের 4th ভাগের যেটা নির্বাহী বিভাগ, সেখানে দেখেন, এটা ইম্পর্টেন্ট যে সংবিধানের 63 অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের অনুমতি ছাড়া কেউ যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তাহলে এখানে দুটো বিষয়। এক হচ্ছে সর্বাধিনায়ক। এর মানে হচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান, মানে নৌবাহিনীর প্রধানদের যে নিয়োগ দেন উনি হচ্ছে সর্বাধিনায়ক। তাহলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে সেনাপতি নাকি রাষ্ট্রপতি? এম এ জি ওসমানী নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা যিনি রাষ্ট্রপতি থাকেন? তাহলে যে কোনো সিচুয়েশনে, যে কোনো সিচুয়েশনে একটা একটা দেশের বা একটা একটা রাষ্ট্রের সর্বাধিনায়ক কে হন? রাষ্ট্রপতি। কারণ উনি সশস্ত্র বাহিনীদেরকে নিয়োগ দেন এবং তার নির্দেশে যুদ্ধ শুরু হয়, যার নির্দেশে বাহিনীরা যুদ্ধে নামে। তবে যুদ্ধ ঘোষণা করার দায়িত্ব হচ্ছে, বা যুদ্ধ ঘোষণার এখতিয়ার হচ্ছে জাতীয় সংসদের। সেটা তো সেটা তো আর রাষ্ট্রপতি না। কারণ জাতীয় সংসদে ক্যাবিনেট থাকে, প্লাস জাতীয় সংসদ সদস্যরা থাকে। সংসদ যদি অনুমতি দেয় যুদ্ধের, তাহলেই যুদ্ধ হবে। প্রশ্ন আসতে পারে, যুদ্ধ ঘোষণা সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে? 63 অনুচ্ছেদে যুদ্ধ ঘোষণার কথা বলা আছে। সংবিধানে 64 অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। অ্যাটর্নি জেনারেলের পদ হচ্ছে এমন একটা পদ, সাংবিধানিক পদ, কিন্তু কোনো শপথ গ্রহণ করার প্রয়োজন পড়ে না। আর ওনার বেতন কত হবে, উনি কতদিন এই পদে থাকবেন, এটা রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হয়। ওনার আরেক নাম হচ্ছে, উনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। ঠিক আছে? তাহলে প্রশ্ন হতে পারে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল। কোন সাংবিধানিক পদে কোনো শপথ গ্রহণের প্রয়োজন হয় না? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছেন? বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল একজনই। সহকারী অ্যাটর্নি জেনারেল থাকতে পারে। ঠিক আছে? তাহলে অ্যাটর্নি জেনারেল একজনই। এবার আসি সংসদ। আমরা যেটাকে সংসদ বলি, সেটার নাম কিন্তু সংসদ না, সেটার নাম হচ্ছে জাতীয় সংসদ। সেটার একটা ইংরেজি নাম আছে, হাউস অব দ্য নেশন। ভাই, একটু ভালো করে জেনে যাবেন। বাংলায় জাতীয় সংসদ, ইংরেজিতে হাউস অব দ্য নেশন। এই হাউস অব দ্য নেশনের কাজ কি? আইন প্রণয়ন করা, রাষ্ট্রপতি নির্বাচন করা এবং সংবিধান সংশোধনের অনেক কাজ করে, বক্তৃতা দেয়, হাততালি দেয়, অনেক কাজ করে। তবে মেইন 3টা কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, রাষ্ট্রপতি নির্বাচন করা এবং সংবিধান সংশোধন করা। এখন বাংলাদেশের সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এক্সিস্টিং, মানে এখনো তো সংসদ নেই, এখন সংসদ ভেঙে গেছে বা সংসদ কার্যকর না। এখন আগে যেটা ছিল সেটা হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট সংসদ ছিল, কিন্তু সামনে যে সংবিধান, যে সংসদটা হবে, সেই সংসদটা হবে 2 কক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে লোয়ার হাউস, একটা হচ্ছে আপার হাউস। জাতি জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে 300। প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 300, অর্থাৎ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 300টি। 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়, আর 300 নম্বর আসন হচ্ছে বান্দরবান। আর জাতীয় সংসদের নারী আসন হচ্ছে 50টি। যেমন এখানে আপনারা দেখেন, বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষা আসছে, আমি শীটটা আপনাদের দিয়ে দিলে আপনি এটা কভার করতে পারবেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা একটু আগে আমি বলছি, 25 বছর। অবশ্য কি হতে হবে, বা তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তিনি বিদেশি নাগরিক হলে হবে না। আচ্ছা, ধরেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইলাম,
এখন এরপরে আমি আর কোনোদিন সংসদে আসলাম না, তাহলে কি আমার সংসদ সদস্য থাকবে? থাকবে না। যদি এমন হয় আমি সংসদ সদস্য হয়ে শপথ গ্রহণ করলাম, এরপরে 90 দিনের জন্য বাড়িতে চলে গেলাম আর আর আসলাম না, তাহলে আমি যদি স্পিকারের অনুমতি ছাড়া 90 দিনের অতিরিক্ত বা 3 মাসের অতিরিক্ত আমি সংসদের বাইরে থাকি, তাহলে আমার ওই আসনটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, এবং সেখানে একটা উপনির্বাচন হবে। অনুচ্ছেদ 70, ফ্লোর ক্রসিং। ধরেন এ একটা পার্টি আর বি একটা পার্টি। এখন একজন সংসদ সদস্য, ধরেন B1, উনি বি পার্টি থেকে নির্বাচন হয়েছে। এখন বি পার্টি থেকে নির্বাচন হয়ে এখন বি পার্টি ফর এক্সাম্পল সরকার গঠন করলো। সরকার গঠন করে সে কি করলো? একটা আইন প্রণয়ন করার জন্য বা এই জায়গার একটা প্রস্তাব ভোটে দিল। এখন B1 যদি এই ভোটের বিপক্ষে দাঁড়ায় বা এই বিরোধী দলের পক্ষে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি ফ্লোর ক্রসিং বা দলের বিপক্ষে ভোট। তাহলে বর্তমান সংবিধান অনুসারে যদি কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপক্ষে গিয়ে বা নিজ দলের বিপক্ষে ভোট দেন বা অন্য দলের পক্ষ অবলম্বন, সেটাকে আমরা বলি ফ্লোর ক্রসিং। আর এটা বলা আছে সংবিধানের 70 নং অনুচ্ছেদে। সংবিধানের 72 নং অনুচ্ছেদ বলা আছে, ধরেন নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পরে কি হইল? এক্সিস্টিং যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি একজন সংসদ সদস্যের মধ্যে থেকে একজন স্পিকার নিয়োগ করলেন। তাহলে তাহলে কে থাকলো? স্পিকার। তাহলে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এই স্পিকার আবার নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিলেন, নতুন প্রেসিডেন্ট নিয়োগ দিলেন। কে? স্পিকার। এই নতুন প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে সংসদ আহ্বান করা, সংসদ আহ্বান করা। এই সংসদ আহ্বান করেন রাষ্ট্রপতি অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 72। এখন ভালো কথা, 1 নাম্বার সংসদ আহ্বান করলেন, এখন তাকে তো আরেকটা সংসদ আহ, আহ্বান করতে হবে। এই 2 নাম্বার যে অধিবেশন উনি আহ্বান করলেন, এটার মধ্যে সর্বোচ্চ ব্যবধান থাকবে 60 দিন। অর্থাৎ সর্বোচ্চ আমি 60 দিন সুযোগ পাবো, এর বাইরে পাবো না। 60 দিনের মধ্যে আমাকে দ্বিতীয় অধিবেশন ডাকতে হবে। তাহলে এখানে দুটো বিষয়, জাতীয় সংসদের অধিবেশন ডাকেন কে? রাষ্ট্রপতি। যেমন দেখেন 1971 সালে যুদ্ধটা কেন বাঁধলো? প্রেসিডেন্ট ইয়াহিয়া এই যে প্রথম যে অধিবেশন, সে অধিবেশন আহ, ডাকার যে তারিখ, সে তারিখটা পরিবর্তন করলো এবং অধিবেশনটাকে সে স্থগিত করলো। তাহলে অধিবেশনটা ডাকে হচ্ছে রাষ্ট্রপতি, এবং দুটো অধিবেশনের মধ্যে অবশ্যই কি থাকতে হবে? সর্বোচ্চ ব্যবধান 60 দিন থাকতে হবে। সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে, ধরেন একটা নির্বাচন হইলো, ইলেকশন হইলো, এ- এই নির্বাচন, ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে? রাষ্ট্রপতিকে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। এবং এই যে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হবে, তারা কয় বছরের জন্য নির্বাচিত হবে? 5 বছরের জন্য নির্বাচিত হবে। একটু অপেক্ষা করেন। আচ্ছা, এরপরে আসেন, অনুচ্ছেদ 75 কি বলা হচ্ছে? কার্যপ্রণালী বিধি। মানে এই কার্যপ্রণালী বিধিটা কেন ইম্পর্টেন্ট? অর্থাৎ কোনো সংসদ সদস্য যদি এমন কোনো কাজ করেন যেটা সংসদের কার্যপ্রণালী বিধির সাথে সঙ্গতিপূর্ণ না, তাহলে সেখানে রাষ্ট্রপতি কি করেন? রাষ্ট্রপতি সেটাকে এক্সপাঞ্জ করে দেন। ঠিক আছে? অর্থাৎ সংসদ চলবে কার্যপ্রণালী বিধি অনুসারে। আর কোরাম হচ্ছে কার্যপ্রণালী বিধির একটা বিধি, হচ্ছে যদি কোনো সংসদ অধিবেশনের সময় ন্যূনতম 60 জন সংসদ সদস্য উপস্থিত না থাকেন, তাহলে স্পিকার সংসদের যে প্রসিডিওর সেটা শুরু করেন না। তাহলে এটা কিন্তু পার্ট অফ কার্যপ্রণালী বিধি। আর এটারই একটা অংশ হচ্ছে কাস্টিং ভোট। মানে যখন কোনো একটা ইস্যুতে দুটো পক্ষের ভোট সমান হয়ে যায়, ধরেন এক পাশে 150 জন দিল, আরেক পাশে 150 জন দিল, তখন একটা পেন্ডিং হয়ে যাবে, তখন স্পিকার যে ভোটটা দিবে সেটাকে বলে হচ্ছে কাস্টিং ভোট। ঠিক আছে? আর জাতীয় সংসদকে আমরা যদি বলি, আমরা বলি আইন বিভাগ। তাহলে আইন বিভাগের প্রধান কে? স্পিকার। বিচার বিভাগের প্রধান কে? প্রধান বিচারপতি। আর শাসন বিভাগের প্রধান কে? প্রধানমন্ত্রী। তাহলে কোরামের জন্য জাতীয় সংসদের
আহ কতজন সংসদে সদস্যের উপস্থিতি প্রয়োজন, তাহলে হচ্ছে 60 জন। এরপর হচ্ছে ন্যায়পাল, প্রশ্ন আসতে পারে সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা আছে, সেটা হচ্ছে অনুচ্ছেদ 77। আচ্ছা, অনুচ্ছেদ 80। আমাদের যে জাতীয় সংসদ, জাতীয় সংসদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আইন প্রণয়ন করা। এই আইন প্রণয়ন সম্পর্কে বলা হচ্ছে অনুচ্ছেদ 80-তে। এখানে বলা হচ্ছে কোন সংসদে যদি কোনো আইন পাশ হয় বা প্রাথমিকভাবে যদি কোনো আইন পাশ হয়, এই আইনটা রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হবে এবং রাষ্ট্রপতিকে একটা সময় দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে 15 দিন সময় দিলাম, এই 15 দিনের মধ্যে আপনি সম্মতি দেন, এটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি কোনো জায়গায় পরিবর্তন করবেন। যদি উনি পরিবর্তন করতে চান তাহলে উনি এটা সংসদে, জাতীয় সংসদে ফেরত দিবেন। ফেরত দেওয়ার পর পরিবর্তন করে যদি আবার পাঠায়, এরপরে ওনাকে 7 দিন সময় দিবে যে আপনি 7 দিনের মধ্যে সম্মতি দিবেন। যদি উনি 7 দিনের মধ্যে সম্মতি না দেয়, এরপর এটা অটোমেটিক্যালি পাশ হয়ে বলে বিবেচনা করা হয়। তবে এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল পাশ হয় না। তবে এটা অর্থ বিল ছাড়া যে কোনো বিষয়ের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা বাধ্যবাধকতা রয়েছে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলা আছে, রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত অর্থ বিল জাতীয় সংসদে উত্থাপন করা যায় না। এই অর্থ বিলটাকে আমরা বলি বাজেট। ঠিক আছে। আচ্ছা, বাজেটের যে সাংবিধানিক ভাষা, এটার নাম হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। তাহলে বার্ষিক আর্থিক বিবৃতি এক ধরনের অর্থ বিল, এর বাইরে অর্থ বিল থাকতে পারে। বাংলাদেশে বাংলাদেশে কোন ধরনের বার্ষিক আর্থিক বিবৃতি উল্লেখ আছে, সরি কোন অনুচ্ছেদে, সেটা হচ্ছে 87। এখানে জাস্ট 87 অনুচ্ছেদটা মনে রাখলে হবে, বা অথবা বাজেটের সাংবিধানিক নাম কি, বার্ষিক আর্থিক বিবৃতি। অনুচ্ছেদ 93-তে বলা আছে অধ্যাদেশ। আর এখন অধ্যাদেশ বিষয়টা কি, ধরেন এই মুহূর্তে কোনো সংসদ নেই, এখন কোনো কাজ করতে হলে তো রাষ্ট্রপতির অনুমতি লাগবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি আহ, যদি, আচ্ছা একজন প্রশ্ন করছে, আপনি আচ্ছা আমরা একটু শেষ করি, এরপর আমি প্রশ্নটা নিচ্ছি। আচ্ছা, একজন রাষ্ট্রপতি কি করতে পারে, যদি সংসদ থাকে তাহলে সংসদের উপর দায়িত্ব দিয়ে দিতে পারে, সে আইন প্রণয়ন করেন। যদি সংসদ না থাকে তখন রাষ্ট্রপতি নিজে সত্ত্বপ্রণোদিত হয়ে আইন প্রণয়ন করেন, এটা হচ্ছে অধ্যাদেশ। তাহলে অধ্যাদেশ প্রণয়ন এবং জারি করতে পারেন কে? অধ্যাদেশ প্রণয়ন করতে পারে এবং জারি করতে পারেন রাষ্ট্রপতি। আর যেমন যেমন এটা একটা উদাহরণ, অধ্যাদেশের উদাহরণ, যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2012, এটা একটা অধ্যাদেশের উদাহরণ। এখন যদি কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করে, উনাকে ওই অধ্যাদেশগুলো অবশ্যই পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনেই সেটাকে কি করতে হবে, সেটাকে হয় অ্যাকসেপ্ট করতে হবে, বা ওই প্রথম 30 দিনের পরেই সেটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন অধ্যাদেশ প্রণয়নের পর কোনো সংসদের প্রথম অধিবেশনে উত্থাপনের 30 দিনের মধ্যে বিলুপ্ত হবে, যা যদি তা আইনে পরিণত না করা হয়। এখন আপনি যদি কোনো অধ্যাদেশকে, অধ্যাদেশ ইংরেজি হচ্ছে অর্ডিন্যান্স, অর্ডিন্যান্সকে যদি আপনি অ্যাক্টে রূপান্তর না করেন, তাহলে সেটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। এখন অ্যাক্টে রূপান্তর করতে হলে অবশ্যই জাতীয় সংসদ থাকতে হবে। এই জন্য প্রশ্ন করছে হু হ্যাজ দ্য অথরিটি টু ইস্যু অর্ডিন্যান্স। তাহলে অর্ডিন্যান্সটা কে ইস্যু করে? প্রেসিডেন্ট ক্যান, প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু অর্ডিন্যান্স, অ্যান্ড দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু অ্যাক্ট অর টু পাস অ্যাক্ট। এরপরে হচ্ছে অনুচ্ছেদ 94, সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুটি বিভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এখানে প্রশ্ন আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি? দুইটি, একটা আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। বিচারক নিয়োগ, বিচারক নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি, এবং প্রধান বিচারপতির সাথে উনি পরামর্শ করে অন্যান্য যে বিচারপতিরা থাকে তাদেরকে নিয়োগ দান করেন। একজন বিচারপতি আহ, যদি সুপ্রিম কোর্টে, বিচারপতি কারা হইতে পারবেন? কোনো ব্যক্তি বা একজন অ্যাডভোকেট যদি ন্যূনতম 10 বছর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকে, এবং আইনজীবীর বয়স যদি ন্যূনতম 21 বছর হয়, তাহলে উনি বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হবেন। অথবা বিচার বিভাগীয় পদে বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যদি উনি ন্যূনতম 10 বছর চাকরি করেন, ঠিক আছে, সেক্ষেত্রে উনি তার ন্যূনতম 10 বছরের চাকরিতে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে বিচারক নিয়োগ। যেমন বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা হচ্ছে? 95। এরপর হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্ট, এটার এখন আলোচনা করি। এটা হচ্ছে বিচারপতি সৃষ্ট আইন, অর্থাৎ বিচারপতিরাও অনেক সময় তাদের অভিজ্ঞতা এবং তাদের জাজমেন্ট দিয়ে কিছু কন্টেন্ট, জুডিশিয়াল
কন্টেন্ট তারা ক্রিয়েট করতে পারে, এটা কি বলা হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্ট। এরপরে হচ্ছে ষষ্ঠ ভাগ, বিচারকদের পদের মেয়াদ। একজন বিচারকের পদের মেয়াদ হচ্ছে 67 বছর। আর বিচারকদের বিচার বা বিচারকদের অপসারণের জন্য যেটা কাউন্সিল সেটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর তদন্ত অনুসারে রাষ্ট্রপতি যে কোনো বিচারপতিকে পদ থেকে অপসারণ করতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতি তো বিচারপতিকে নিয়োগ দেয়, সোজা কথা। এখন বিচারপতি কি ভুল করতে পারে না? পারে। বিচারপতি কি যে কোনো ধরনের গ্রস মিস্টেক করতে পারে না? পারে। এখন আপনি চাইলে কি বিচারপতিকে ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন? তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল দিয়ে তার চাকরি বাদ দিতে পারবেন? পারবেন না। এটা করতে হলে একটা তদন্ত কমিটি গঠন করতে হবে, আর তদন্ত কমিটি গঠন করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি মনে করে যে তিনি ভুল করেছেন, তার এই পদে থাকাটা ঠিক না, তখন তার কি হবে? তখন তার আহ, রাষ্ট্রপতি তার নিয়োগ বাতিল করবেন। আর এইটা নিয়ে 17তম সংবিধান সংশোধনীতে যেটা হয়েছিল, এই যে বিচারপতিদের বিচারের ক্ষমতা কিন্তু সংসদের কাছে নিয়ে আনা হয়েছিল সংবিধানের 17তম অনুচ্ছেদের মাধ্যমে, সেটা কিন্তু বাতিল হয়ে যায়, অর্থাৎ সংবিধানের 17তম অনুচ্ছেদই বাতিল হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে বিচারকদের চাকরির মেয়াদ 67, এটা বলা আছে 96 নং অনুচ্ছেদে। 102 নিয়ে অলরেডি আমি বলে ফেলেছি, আমি আর বলবো না, এটা আপনারা নোট থেকে একটু দেখে নেবেন। এরপরে 102 এর রিড করার ক্ষমতা। কোর্ট অফ রেকর্ড মানে হচ্ছে, মানে একটা কোর্ট যখন রানিং হয়, যখন জুডিশিয়াল প্রসিডিউর গুলো চলে, তখন সবগুলো কাজ বা সবগুলো কথা রেকর্ড হয়। সেই সবগুলো কথা রেকর্ড হয়, কারণ আপনি যদি এমন কোন কথা বলেন বা এমন কোনো কাজ করেন যেটা সুপ্রিম কোর্টের যে গ্রহণযোগ্যতা সেটাকে হানি করে, সে হানি করার জন্য আমরা যেটাকে বলি সেটা হচ্ছে আদালত অবমাননা। সেই আদালত অবমাননার ইস্যুটাই কিন্তু কোর্ট অফ রেকর্ডের মধ্যে চলে আসে। এরপরে 117 হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনালটা হচ্ছে কোন সরকারি কর্মকর্তাদের যে আহ, আহ, যে চাকরির যে শর্ত, যে চাকরির যে অধিকার, সেই অধিকারগুলো লঙ্ঘন হলে তিনি যে আদালতে মামলা করতে পারেন। আদালত আর ট্রাইব্যুনাল একই জিনিস, অর্থাৎ ট্রাইব্যুনালের আদালতের মতো ক্ষমতা থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট নির্বাচন। 118 থেকে 126, আপনারা অবশ্যই এটা একটু দেখে যাবেন। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, সংবিধানের 118। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার হচ্ছে 4 জন, অর্থাৎ টোটাল কমিশনার হচ্ছে 4 জন, এর মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার। এই যে নির্বাচন কমিশনার, ওনাদের নির্বাচন নিয়োগদানকে রাষ্ট্রপতি, ওনারাও 5 বছরের বেশি থাকতে পারবেন না। প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগকাল কত? মেয়াদ হচ্ছে 5 বছর। এরপরে আসেন সপ্তম ভাগে, বলা হচ্ছে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি। সংবিধানের 122-এ বলা আছে একজন, আপনি তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন যদি আপনি বাংলাদেশী নাগরিক হন, যদি আপনার বয়স 18 বছরের বেশি হয়, এবং যে এলাকার ভোটার হবেন সে এলাকার যেন জন্মসূত্রে আপনি অধিবাসী হন। ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধান অনুচ্ছেদ কয়টি? 122। সংবিধানের 123 অনুচ্ছেদে বলা আছে, যদিও এগুলো এখন কার্যকর না, যে কোনো সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। তাহলে কি হয়েছে? 5ই আগস্ট তো সংসদ ভেঙে গেছে, তাহলে কি 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছে? তাহলে আমরা আসলে এক্সিস্টিং সংবিধানকে ফলো করতেছি না। তবে নিয়ম হচ্ছে যে কোনো সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আচ্ছা, সংসদ ভেঙে যায় নাই, অন্য কোনো কারণে সংসদ সদস্য পদ শূন্য হলো, ধরেন একজন সংসদ সদস্য মরে গেল, মারা গেল, বা কোনো কারণে উনি ডিজেবল হলো, তাহলে উনি যেই তারিখে ওই পদটা আমরা শূন্য হইলো, পরবর্তী 90 দিনের মধ্যে উপনির্বাচন হইতে হবে। এরপরে সংবিধানে 127-এ বলা হচ্ছে বাংলাদেশের যে মহা হিসাব নিরীক্ষক, সেই পদ সম্পর্কে বলা আছে। 134-এ বলা হচ্ছে, এটা দরকার নাই। 137-এ চলে যান, সরকারি কর্ম কমিশন। প্রশ্ন আসতে পারে সরকারি কর্ম কমিশন সম্পর্কে বলা হচ্ছে কত অনুচ্ছেদে? 137। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে এক বা একাধিক কর্ম কমিশন থাকবে। ঠিক আছে। 42তম বিসিএস এর প্রশ্ন আসছে কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সম্পর্কে বলা আছে? 138 অতটা ইম্পর্টেন্ট না, কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হবেন। জরুরি অবস্থাটা ইম্পর্টেন্ট। 141-এর কতে জরুরি অবস্থা বলা আছে, জরুরি অবস্থা কতদিন থাকবে? 120 দিন। আর জরুরি অবস্থা জারি করার আগে অবশ্যই কি করতে হবে? প্রধানমন্ত্রী স্বাক্ষর নিতে হবে। চাইলে কিন্তু জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি চাইলে কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারবে না, প্রধানমন্ত্রী স্বাক্ষরের প্রয়োজন হবে।
আচ্ছা, জরুরি অবস্থা যখন ঘোষিত হবে তখন আমাদের সংবিধানের যে মৌলিক অধিকারের যে 36 চলাফেরা, 37 সংগঠন, আট 36 চলাফেরা, 37 সমাবেশ, 38 সংগঠন, 39 হচ্ছে মত প্রকাশ, 40 হচ্ছে সম্পত্তি, 42 হচ্ছে মোস্ট প্রবাবলি সম্পত্তির অধিকার। ঠিক আছে, এগুলোও কি হবে না, কার্যকর থাকবে না, এগুলো স্থগিত থাকবে। এরপরে সংবিধান সংশোধন প্রশ্ন আসতে পারে। সংবিধান সংশোধন, সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে? 142 অনুচ্ছেদে বলা আছে। আচ্ছা, সংবিধানের সংশোধনী নিয়ে ডিটেল পড়া লাগবে না। এখানে যে যতগুলো সংবিধান সংশোধনী নিয়ে প্রশ্ন আছে এগুলো পড়ে গেলেই হবে। ঠিক আছে, এখানে 18টা প্রশ্ন আছে, জাস্ট আপনার 18টা, আমি এটার শীটটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনি একটু পড়ে নেবেন। আচ্ছা, এবারে সংবিধানের 145-এর চুক্তির দলিল সম্পর্কে বলা আছে বাংলাদেশের নামে মামলা করা যাবে 136 অনুসারে। আচ্ছা, আমি একটু দ্রুত স্কিপ করতেছি, এগুলা আশা করি একটু পড়লেই হয়ে যাবে। এখানে বাংলাদেশের সংবিধান তফসিল হচ্ছে 60টা। এই 60টা তফসিলে কি কি আছে এটা একটু দেখে যাবেন। ঠিক আছে, সাংবিধানিক পদ হচ্ছে 10টা, রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারি কর্ম কমিশনের পদ পর্যন্ত। ঠিক আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে 60টা। ঠিক আছে, এরপর যে বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেলকে, প্রথম প্রধান বিচারপতিকে, এগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, সাংবিধানিক পরিভাষা, ফ্লোর ক্রসিং এটাও পড়াইছি, স্পিকারের ভোট এটাও পড়াইছি, যেটা হচ্ছে কাস্টিং ভোট, ন্যূনতম 60 জনের উপস্থিতি কোরাম এটাও পড়াইছি, ন্যায়পাল সেটাও পড়াইছি। একজন প্রশ্ন করছিল ন্যায়পাল কাকে বলে। আসলে ন্যায়পালের দায়িত্ব হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কোনো অন্যায় হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেগুলোকে বিচার করা, সেগুলোকে তদন্ত করা। বিচারের কাজ হচ্ছে পার্লামেন্ট করবে, শাস্তির কাজ পার্লামেন্ট করবে, ন্যায়পাল পার্লামেন্ট বিচার করে না। আচ্ছা, অর্থ বিল, পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর হচ্ছে উনি অ্যাটর্নি জেনারেল আন্ডারে কাজ করে, অ্যাটর্নি জেনারেল অফিসার আন্ডারে কাজ করে। প্যারোল, অ্যামিকাস কিউরি, অ্যামিকাস কিউরি মানে আদালতের বন্ধু। এটা একটা বলি, ধরেন কোনো একটা বিষয়ে, ধরেন এই যে 5ই আগস্ট অভ্যুত্থান হয়ে গেল, এখন কোনো সরকার নাই, কোনো সংবিধান কার্যকর হওয়ার কোনো সুযোগ নাই, কারণ যেভাবে বিপ্লব হইলো, বিপ্লব তার সংবিধান মেনে হয় নাই। এখন রাষ্ট্র কি করবে? এখন এই রাষ্ট্র যখন কোনো একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করে যে কি করা দরকার, সে যদি বলে ঠিক আছে 106 অনুসারে করেন, তাহলে এই যে প্রধান বিচারপতি, উনি অ্যামিকাস কিউরি হিসেবে এখানে দায়িত্ব পালন করলো, অথবা অন্য কোনো ব্যক্তি হতে পারে যিনি অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু হিসেবে আদালতকে একটা পরামর্শ দিতে পারে। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। যেহেতু পরীক্ষা সামনে, অনেক কিছু একটু দ্রুত আলোচনা করেছি। এই রেকর্ডটা আমি আপনাদের গ্রুপে আপলোড করে দেব। আর কারো যদি কোশ্চেন থাকে, লাস্ট মিনিট, সাদিকুর রহমান সাদিক, আপনি কি আপনার উত্তর পাইছেন? যে ন্যায়পাল মানে হচ্ছে একজন সাংবিধানিক পদ, যিনি রাষ্ট্রের যে দুর্নীতির জন্য তো দুর্নীতি দমন কমিশনে আছে, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে কোনো ধরনের অপরাধ হচ্ছে কিনা, রাষ্ট্র, একজন সরকারি কর্মচারী বা সংসদ সদস্যরা কোনো ধরনের অন্যায় অবিচার করতেছেন কিনা, সেটা বিষয়টা, এটা এটা এক ধরনের তদন্ত। ঠিক আছে, যে রিপোর্টটা উনি পার্লামেন্টকে দিবেন আর কাউকে দিবেন না। যেমন সরকারি কর্ম কমিশন রিপোর্ট দেয় কাকে? পার্লামেন্টকে। অন্যান্য দুর্নীতি দমন কমিশন রিপোর্ট দেয় কে? পার্লামেন্টকে। সুতরাং উনি সরাসরি মানে আগামী সংসদে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য এটা প্রশ্ন আসতে পারে। 70 ফ্লোর ক্রসিং এবং 77 হচ্ছে ন্যায়পাল। সুতরাং আপনাদের ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যে রেকর্ডটা, সেই রেকর্ডটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে রাখি। আজকের মতো এখানে রাখবো, আগামী ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।